অন্ধকার ঘর, চারিদিকে শুনশান নীরবতা। মাঝে বসে একটা লোক চিৎকার করতেছে, কিন্তু আশেপাশে কেউ নেই। কেউ তাকে সাহায্য করার মতো নেই। লোকটার চিৎকার শুনে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। তখন হঠাৎ করে চারিদিকে কেমন জানি একটা আলো জ্বলে উঠল। সেই আলোটাও বড্ড ভয়ঙ্কর। একবার জ্বলছে, আবার মুহূর্তের মধ্যে নিভে যাচ্ছে। একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। সেখানে লোকটা চিৎকার করছে, কারণ তার হাত পায়ের মধ্যে কারেন্টের শক দেওয়া হচ্ছে কিছুক্ষণ পর পর। কে দিচ্ছে সেটা কেউ জানে না। লোকটা তখন চিৎকার করে বলতে শুরু করলো, কে তুমি? আর কেন আমার সাথে এরকম করছো? যদি আমাকে মেরে ফেলার হয় তাহলে মেরে ফেলো, তবুও এত কষ্ট দিও না। কিন্তু ওপাশ থেকে একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ আসলো। সেই হাসি শুনে লোকটা মুখ বন্ধ করে ফেললো, কারণ বড্ড ভয়ঙ্কর হাসি। এই শোনার পর কোনো মানুষের স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তখন পেছন থেকে কেউ তাকে কাঁধে হাত রাখলো। তখন পিছনে ফিরে তাকালো লোকটা। এই লোক কোনো সাধারণ কেউ না, এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন, আরিফ চৌধুরী। তখন পিছন ফিরে তাকিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে, মুখের দ্বারা লাল রঙের একটা ভয়ঙ্কর মাস্ক। হাসতে হাসতে মাস্ক পরে ছেলেটা বলল, অন্যায় করে তুই কি ভেবেছিলি তোকে কেউ শাস্তি দিতে পারবে না, তাই না? তোর ম্যানেজারের জায়গা ছিল ওইটা, যেখানে তুই অফিস বানিয়েছিস। সে প্রতিবাদ করার কারণে তার নিষ্পাপ মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলেছিস। তাকেও মেরে ফেলেছিস, তার স্ত্রীকে পুলিশের কাছে কমপ্লেন করেছিল বলেই তাকেও মেরে ফেলেছিস। কিন্তু তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস, সেটার শাস্তি তোকে এখন পেতে হবে। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমার কাছে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। আমি কাউকে ক্ষমা করি না। আমি যাকে একবার ধরে ফেলি তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। তাই তোর মৃত্যু এখন নিশ্চিত, তোকে মরতে হবে। আমি লোভে পড়ে গিয়েছিলাম, সেজন্য এরকম কাজ করে ফেলেছি। আর কোনোদিন এরকম কাজ করব না। এবারের মতো আমাকে ছেড়ে দাও, কথা দিচ্ছি এরকম অন্যায় আর জীবনেও করব না। তুমি চাইলে আমার সব সম্পত্তি নিয়ে নিতে পারো, এরপরও আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তোমার সম্পত্তি লোভী না। যদি তার সম্পত্তি আমার প্রয়োজন হতো তোকে এভাবে ধরে নিয়ে আসতাম না, তোকে ওখানেই শেষ করে দিতাম। এরপর তো সব কিছু দখল করে নিতাম। কিন্তু আমি তোকে মারবো, কারণ ওই লোকটা কান্না করছিল, আমি সব দেখেছিলাম। সেই লোক আমার কাছে সব কিছু বলেছে, পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু তুই পুলিশকে টাকা দিয়ে আগে থেকে ম্যানেজ করেছিলি, সেজন্য পুলিশ এই বিচার করেনি। এখন আমি তোর বিচার করব, এমন বিচার করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। ছেলেটা হাসতে শুরু করলো। আর আরিফ চৌধুরী কান্না করতে করতে ছেলেটার কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু ছেলেটা তাকে টানতে টানতে সামনে নিয়ে গেল। সামনে আগুনের মধ্যে গরম তেল টকবক করে ফুটছে। তখন এটা দেখার পর আরিফ চৌধুরী চিৎকার করে কান্না শুরু করলো, কিন্তু ছেলেটার মনে একটুও দেওয়া হলো না। চেয়ার সহ তাকে বাধা অবস্থায় ফেলে দিল ওই তেলের মধ্যে। তেলের মধ্যে পড়তেই আরিফ চৌধুরী শরীর তেলের মধ্যে মিলিয়ে গেল। ছেলেটা তখন হাসতে হাসতে বলল, আমার কাছে যারা অন্যায় করে তাদের ক্ষমা নেই। অন্যায়কারীদের শাস্তি পেতেই হবে, এরকম ভয়ঙ্কর শাস্তি পাবে তারা। তোকে মেরেছি, এখন দেখে এটা সবাই শিক্ষা নেবে, আগামীতে এরকম কোনো কাজ করার চেষ্টা করবে না। যদি করে তাহলে এরকমই শাস্তি পেতে হবে। পরের দিন পুরো দেশে এই সংবাদটা ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ সে অপরাধীকে খুঁজে পাচ্ছিল না। কে আরিফকে মারলো? তখন পুলিশের কাছে একটা অডিও বার্তা চলে গেল, যেখানে আরিফ চৌধুরী সব কিছু স্বীকার করেছে। যখন তারা এটা দেখলো, তখন তারা এই কেসের কাজটা বন্ধ করে দিল, কারণ আরিফ চৌধুরী নিজের পাপের শাস্তি পেয়েছে। কে তাকে মারলো সেই ব্যাপারটা কেউ কি তা জানে না। এদিকে সিএস ভার্সিটি অর্থাৎ সেন্ট্রাল সায়েন্স ইউনিভার্সিটিতে
দীপ্ত চৌধুরী নিশা চৌধুরীর হাত চেপে ধরে। তখন নিশা কান্না করতে করতে বলল, ভাইয়া ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি তো। তোর সাথে নীলের এত কি কথা? তোকে আমি বলেছি না তুই ওর থেকে দূরে থাকবি? এরপরও কেন তুই ওর সাথে কথা বললি? সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। নীল ভাইয়া আমাকে ডাকছিলেন, সেই জন্য আমি ওনার কাছে গিয়েছিলাম। আমি তোকে একটা কথা নিষেধ করলে এটা বুঝতে পারিস না? আমি কি তোর খারাপ চাই? তোর কি মনে হয় আমি তোর ক্ষতি করার চেষ্টা করছি? তুমি এরকম করে কথা বলছো কেন? আমি বলেছি না আমার ভুল হয়ে গেছে। আমি তো ইচ্ছে করে ওনার সাথে কথা বলিনি। আর উনি তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি, আমার পড়াশোনার ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন। আমি তোকে এত কথা বলার জন্য বলিনি। আমি শুধু বলেছি তুই ওর সাথে কথা বলবি না। আমি তোর পড়ানোর জন্য আছি। তুই কেন ওর কাছে গিয়ে পড়াশোনার ব্যাপারে কথা বলবি? ভাইয়া ঠিক আছে, আর কথা বলবো না, সরি। ঠিক আছে, এখন বাসায় যাবি, বাসায় গিয়ে পড়তে বসবি। যদি বাদরামির চেষ্টা করিস তাহলে কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কিন্তু আমি তো চকলেট খাবো। যা বাসায় যা, এখনো কি বাচ্চা আছিস নাকি? নিশা মন খারাপ করে বাড়ি চলে এলো। দীপ্ত তার সাথে কেন এরকম ব্যবহার করলো সে খুঁজে পাচ্ছে না। ওদিকে নিশা যাওয়ার মাত্রই দীপ্ত ভার্সিটির ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে ফরহাদকে ডেকে নিয়ে আসলো। ফরহাদ এমনিতেই ভয়ে আছে। দীপ্ত ডাকছে এটা শোনার পর আরও বেশি ভয় পেয়ে গেল, কারণ আজকে নীল নিশার সাথে কথা বলে ফেলেছে। ফাহাদ সামনে আসতেই দীপ্ত জোর গলায় বলল, ফাহাদ, আমি তোকে বলেছিলাম নিশার ব্যাপারে খোঁজ করার জন্য, কিন্তু তুই কোথায় ছিলি? নিশাকে ডেকে নিয়ে গিয়ে নীল কথা বলছিল। নীলকে আমি ভালো করে চিনি। ও যাকে টার্গেট করে তার সাথে কথা বলে। আমি চাই না আমার নিশার উপর কারোর নজর পড়ুক। দোস্ত, আমি জানিও না নিশা ওর সাথে কথা বলেছে। হঠাৎ করে নীল ওকে ডেকে নিয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। আর তোকে ব্যাপারে একটা ইনফরমেশন জানানোর জন্যই আমি তোকে খুঁজছিলাম। আজকে সন্ধ্যার পর নীল আবার কয়েকটা মেয়েকে পাচার করবে। কি বলছিস দোস্ত? এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। কোন দিক দিয়ে? দোস্ত, বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী এলাকা দিয়ে মেয়েগুলোকে পাচার করবে। তাই যে করেই হোক ওদের ব্যাপারে পুলিশকে জানাতে হবে। এরা যদি এভাবে নিরীহ মেয়েগুলোকে অত্যাচার করতে থাকে তাহলে মানুষ তো ভয়ে নিজেদের মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিবে। আমি বুঝতে পারছি দোস্ত, তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই এক কাজ করবি, তুই নিশার উপর নজর রাখবি যাতে নীল ওর দিকে নজর দিতে না পারে। আমি নীলকে ভালো করেই চিনি। তুই কোনো চিন্তা করবি না, আমি নীল আর নিশার উপর আজ থেকে নজর রাখবো। এদিকে দীপ্ত রাগ করে চলে আসলো বাসায়। বাসায় আসার পর নিশাকে ডাকতে শুরু করলো। দীপ্ত তার বাড়িতে একমাত্র ছেলে। তার বাবা শহরের সবচেয়ে নামকরা ব্যবসায়ী। তিনি অনেক বেশি আশা করে বসে আছেন দীপ্তের ভবিষ্যতের ব্যাপারে। তার একটা ছোট বোন আছে, নীলা। নিশা দীপ্তের চাচাতো বোন। তার চাচা চাচি দুজনেই নিশাকে ছোট রেখে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে নিশাকে দীপ্তের মা বাবার কাছেই থাকতে হচ্ছে। তারাও নিজের মেয়ের থেকে কোনো অংশে কম দেখেনি নিশাকে। তারা অনেক আগ থেকেই নিশাকে দীপ্তের বউ বানাবে ঠিক করে রেখেছেন। কিন্তু তারা নিশাকে বিষয়টা জানাননি, কারণ নিশা এখন পড়াশোনা করতেছে। তার পড়াশোনার আগে শেষ করতে হোক। দীপ্ত নিশাকে ডাকছিল। সেই জন্য নিশা তাড়াতাড়ি নিচে চলে আসে। নিচে এসে দীপ্তের সামনে দাঁড়ায়। দীপ্ত তখন ধমকের সুরে তাকে বলে, এতক্ষণ লাগে নিচে আসতে? আমি তোকে কতক্ষণ ধরে ডাকতেছি? সরি ভাইয়া, আসলে পড়ছিলাম। তুমি না বললে আমি পড়তে বসবো, সেই জন্য তো ভার্সিটি থেকে আসার পর থেকে পড়তে বসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই চাইছিলি না চকলেট? এই নে চকলেট। তুই একা খাবি না, নীলাকেও দিবি। ও মাই গড, চকলেট এনেছো? থ্যাংক ইউ ভাইয়া। তুমি আমার কথা কতটা চিন্তা করো, আমি ভাবছি তুমি ভুলে গেছো। নিশার এমন হাসি দেখে দীপ্তের মনটা শান্ত হয়ে যায়। নিজের প্রিয় মানুষের হাসি সবার কাছে ভালো লাগে। দীপ্তের কাছে অনেক ভালো লাগে। তাই হাসিটা দীপ্ত তখন খুশি মনে নিজের রুমে চলে গেল। কিন্তু তার ভিতরে কোনো একটা রাগ কাজ করছে, সেটা সে প্রকাশ করেনি। নিশার সামনে
কারণ সে নিশার মন খারাপ করতে চায় না। নিশা তখন রুমে চলে গেল। রুমে চলে যাওয়ার পর নীলা তার কাছে আসলো। এদিকে দীপ্ত নিজের রুমে বসে ভার্সিটির কিছু কাজ করতেছে, কারণ সে শুধু ভার্সিটিতে একজন স্টুডেন্ট নয়, সে ভার্সিটির দ্বিতীয়বারের ভিপি। নীলা তখন নিশার কাছে এসে বলল, আপু, তুমি আমাকে রেখে একা একা চকলেট খাচ্ছ, কিন্তু আমাকে একবারও ডাকলে না। তোকে কেন ডাক দিব? এটা দীপ্ত ভাইয়া আমার জন্য এনেছে। তোর জন্য আনলে নিশ্চয়ই তোকে দিতাম। আচ্ছা, আমি যাই, গিয়ে ভাইয়াকে জিজ্ঞাসা করে আসি সে কেন শুধুমাত্র তোমার জন্য আনলো, আমার জন্য আনলো না কেন। আরে বনু, রাগ করিস না, আমি তো তোর সাথে একটু মজা করছিলাম। এই নে তোর জন্য চকলেট। তোর ভাইয়া কি শুধুমাত্র আমার জন্য আনে নাকি? তোর জন্যও এনেছে। তাহলে তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? তুমি কি ভেবেছিলে তুমি আমারটা খেয়ে নিবে? তুই কি আমাকে এতটাই স্বার্থপর ভাবিস? যদি স্বার্থপর হতাম তাহলে এতক্ষণে খেয়ে নিতাম। হয়েছে, এখন দাও আমারটা, আমি খাবো। এদিকে নীলের লোকজন কয়েকটা মেয়েকে নিয়ে চলে গেল। তারা এই মেয়েকে বিদেশে পাচার করবে। তারা মেয়ে পাচারের সাথে অনেক দিন থেকে জড়িত। মেয়েগুলো চিৎকার করে কান্না করছিল, কিন্তু তারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। একদম সীমান্তের কাছাকাছি চলে আসলো। তখন সাথে আইনের লোকদের কন্টাক্ট আছে, তাই তাদেরকে আটকানোর মতো কেউ নেই। যখন তারা সীমান্তের একদম কাছাকাছি পৌঁছে গেল, তখন হঠাৎ করে তাদের মধ্যে কালো মাস্ক পরা একটা লোকের আবির্ভাব ঘটল। ছেলেটা আসার পর তাদের মারতে শুরু করলো। তারা কিছু বুঝে ওঠার আগেই কি থেকে কি হয়ে গেল, ছেলেটা তাদের শুইয়ে দিল। এরপর তাদের যে লিডার ছিল তার কাছে গেল। এরপর বলল, মেয়েগুলোকে বিদেশে পাচার করার জন্য এখানে নিয়ে এসেছিস? দেখি তোর কত বড় সাহস। এই মেয়েগুলোকে পাচার করিস কিভাবে? আমি দাঁড়িয়ে আছি, দেখি তুই পাচার কর। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে টাকা দেওয়া হয়েছিল ওই কাজ করার জন্য, নাহলে আমি এই কাজ কোনোদিনও করতাম না। আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি, আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। ক্ষমা? তাও আবার তোদেরকে? হা হা হা, তোরা আমাকে হাসালি। তোদের মতো জঘন্য মানুষকে যদি ক্ষমা করি, তাহলে সৃষ্টিকর্তাও আমাকে ক্ষমা করবে না। তোদের একটাই শাস্তি, মৃত্যু। তবে এভাবে তোদেরকে মারবো না, তোদের এত ভয়ঙ্করভাবে মারবো যেটা তোরা কল্পনাও করতে পারবি না। তোর নাম কি, আর তুই কি কাজ করিস? তাড়াতাড়ি বল। ভাই, আমার নাম তৌফিক। আমি নীলের সাথে অনেক দিন ধরে কাজ করি। আমি এই কাজ কোনোদিনও করতে চাচ্ছিলাম না, কিন্তু নীল আমাকে এই কাজ করতে বাধ্য করেছে, টাকার লোভ দেখিয়েছে। এজন্য আমি টাকার লোভে পড়ে এই কাজ করতে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও এরকম কোনো কাজ করব না। তোর ক্ষমা দরকার তাই না? চল, তোকে ক্ষমা করে দিব। বলেই অপরিচিত ছেলেটা তৌফিককে টানতে টানতে নিয়ে গেল উপরের দিকে পাহাড়ের একটা গর্ত। সেখানে গিয়ে ছেলেটার হাতে পায়ে ধারালো ব্লেড দিয়ে আঘাত করতে শুরু করলো। ছেলেটার মুখের উপর ধারালো ব্লেডের আঘাত। প্রতিটা আঘাতেই ছেলেটা পৃথিবী কাঁপানো আর্তনাদ করছিল। ওই পরিচিত ছেলেটা তৌফিকের চোখের উপর ব্লেড দিয়ে আঘাত করলো। সুযোগ বুঝে ছেলেটার হাত থেকে তৌফিক পালিয়ে গেল। তবে পালিয়ে গেল নাকি ওই ছেলেটা তাকে ছেড়ে দিল, এটা কেউ জানে না। তৌফিক দৌড়াতে শুরু করলো। পিছন থেকে সে অপরিচিত ছেলেটা চিৎকার করে হাসতে শুরু করলো আর বলতে শুরু করলো, তোর জীবন আর মাত্র 10 মিনিট। 10 মিনিট পরেই তুই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবি। তোরা কি ভেবেছিলি এইরকম নিরীহ মেয়েগুলোকে পাচার করে দিবি, তাই না? যতদিন আমি বেঁচে আছি ততদিন এটা করতে পারবি না। সেই ছেলেটা কতক্ষণ দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে বুঝতে পারলো তার শরীর অবশ হয়ে আসছে, কারণ ওই ব্লেডের মধ্যে বিষ লাগানো ছিল। তাকে এমনভাবে আঘাত করা হয়েছে যাতে বিষ একদম ভিতরে চলে যায়। এত ভয়ঙ্করভাবে কোনো মানুষকে মারা হয় এটা হয়তো কেউ ভাবতেও পারেনি। ছেলেটা চিৎকার করে কান্না করতে শুরু করলো আর মাটিতে লুটিয়ে পড়লো।
কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। সেই অপরিচিত লোকটা মেয়েগুলোর দিকে এগিয়ে আসলো এবং বলল, তোমরা সবাই তো সিএস ভার্সিটিতে পড়ো, তোমাদের পরিচয় দাও। আমি তোমাদের সবাইকে তোমাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করব। চিন্তা করো না, আমি ওদেরকে যেভাবে মেরেছি তোমাদের সেভাবে মারবো না। আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এখানে এসেছি, তাই তোমরা এখন নিশ্চিত থাকতে পারো আমি তোমাদেরকে তোমাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করব। তখন মেয়েগুলো লোকটার দিকে তাকালো, কিন্তু চিনতে পারলো না, কারণ লোকটার পুরো মুখ কালো একটা মাস্ক ছিল। সে কারণে লোকটার মুখ দেখা যাচ্ছিল না। তারা তখন কান্না করতে শুরু করলো। কেউ মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসলে কীরকম অনুভূতি হয় সেটা হয়তো বলে বোঝানো সম্ভব না, এটা শুধু অনুভব করতে হয়। এরকম পরিস্থিতিতে মানুষ নিজেকে চিন্তাশক্তি হারিয়ে ফেলে। সেই মুহূর্তে যদি কেউ তাদেরকে সহযোগিতা করে তাহলে সেই তাদের কাছে স্বর্গসুখের মতো মনে হয়। তখন একটা মেয়ে কান্না করতে করতে বলল, আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? আপনাকে আমরা চিনতে পারছি না। আপনি যদি আপনার পরিচয় দিতেন তাহলে অনেক ভালো হতো। আমাদের জীবন বাঁচিয়েছেন, আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, এটা আমার একটা দায়িত্ব। আর আমার পরিচয় জেনে তোমাদের কোনো লাভ নেই। তোমরা নিজেদের পরিচয় দাও, আমি তোমাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করছি। এখন তাড়াতাড়ি তোমাদের বাসায় যেতে হবে। তোমাদের বাড়ির লোক হয়তো তোমাদেরকে পাগলের মতো খুঁজতেছে। মেয়েগুলো আর কোনো কথা বলল না, কারণ লোকটা তার নিজের পরিচয় প্রকাশ করতে চাইছে না। তখন তারা সবাই নিজেদের পরিচয় এবং তাদের ঠিকানা বলে দিল। তখন তাদেরকে নিয়ে যাওয়া হলো রোডের দিকে। সেখানে একটা গাড়ি দাঁড় করানো ছিল। সেই অপরিচিত লোকটা ড্রাইভারকে তাদের ঠিকানা এবং নাম সব কিছু একটা কাগজে লিখে দিয়ে বলল, এখানে তাদের প্রত্যেকের নাম ঠিকানা লেখা আছে। তুমি তাদের প্রত্যেকের বাসার সামনে গিয়ে তাদেরকে নামিয়ে দিয়ে আসবে। ভুলেও যেন কোনো ভুল না হয়, কারণ তাদের জীবনে এমনিতেই ঝুঁকির মুখে ছিল, তাদের উপর আবার আক্রমণ হতে পারে। তাই তোমাকে খুব সাবধানে পৌঁছে দিয়ে আসবে। এখন যাও তাড়াতাড়ি। গাড়িটা চলে গেলে মেয়েগুলো যেন নিজেদের জীবন আবার ফিরে পেল। তাদের মধ্যে কী অনুভূতি হচ্ছে সেটা হয়তো তারা কাউকে বলে বোঝাতে পারবে না। এই মুহূর্তটা মানুষের জীবনে কতটা ইফেক্ট ফেলে সেটা একমাত্র সেই মানুষই জানতে পারবে, যে একবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা অনেকটা স্বপ্নের মতো মনে হয়, যেটা আমরা বিভিন্ন সিনেমা বা গল্পের কাহিনীতে পড়ি, কিন্তু বাস্তবে সেটা কেমন সেটা হয়তো এই মেয়েগুলো উপলব্ধি করতে পেরেছে। এদিকে নিশা তখন একটা অঙ্ক কিছুতেই বুঝতে পারছিলেন না, সেই জন্য দেখাতে দীপ্তের রুমে আসলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না। সে ভাবলো হয়তো ওয়াশরুমে, সেই জন্য অনেকক্ষণ ধরে বসে থাকলো, কিন্তু ওয়াশরুম থেকে কোনো সাড়া শব্দ শুনতে পেল না। সেজন্য ওয়াশরুমে গিয়ে দেখলো, কিন্তু দীপ্তকে দেখতে পেল না। সেই জন্য ভাবলো হয়তো বাইরে গেছে, বেরিয়ে আসলো। একটু পরে খাওয়ার জন্য ডাকতে গেল, দেখলো দীপ্ত তার রুম থেকে বের হচ্ছে। এটা দেখার পর নিশা অনেক বেশি অবাক হয়ে গেল। দীপ্তের সামনে গিয়ে বলল, ভাই আমি এইমাত্র তোমার রুম থেকে বের হলাম। তুমি কোথায় ছিলে? হঠাৎ করে কোথা থেকে আসলে? আরে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি বারান্দাতে বসেছিলাম, এটা দেখতে পাসনি? আমি বারান্দায় আমার চেয়ারে বসেছিলাম উল্টো হয়ে, সেই জন্য হয়তো তুই খেয়াল করিসনি। আরে ভাই আমি কিভাবে এত বড় ভুল করলাম? আমি তো সব জায়গায় খুঁজেছিলাম, কিন্তু তোমাকে কোথাও দেখতে পেলাম না। হঠাৎ করে তুমি কোথা থেকে আসলে? ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটলে কি কোনো কিছু পাওয়া যায়? পড়া বুঝতে গিয়েছিলি নাকি ঘুমাতে গিয়েছিলি সেটা আমি খুব ভালো করেই জানি। আমি দেখছিলাম তুই ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিলি, তাই ভাবলাম হয়তো অনেক ঘুম পেয়েছে, তাই ফিরে আসতে গেলে জিজ্ঞেস করিনি। আচ্ছা ঠিক আছে, খেতে আসো, বড় আম্মু ডাকছে খেতে। খাওয়া দাওয়া শেষ, সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নীল
তার কাজ সফল হয়ে গেছে ভেবে অনেক আনন্দে ছিল। কিন্তু হঠাৎ করে তার বন্ধু রাফি আমি তার সামনে আসলো। অনেক চিন্তিত দেখাচ্ছিল তাকে। তাকে এত চিন্তিত দেখে নীল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুই এত চিন্তিত কেন? কি হয়েছে, কোনো সমস্যা? দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। আমাদের কাজ সফল হয়নি। তৌফিককে কেউ একজন ভয়ঙ্করভাবে মার্ডার করে দিয়েছে। সাথে যত মেয়ে ছিল সবাইকে কারা নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে কেউ জানে না। আমাদের যত লোকজন আছে সবাইকে মেরে ফেলা হয়েছে। তোর মাথা নষ্ট হয়ে গেছে। তুই কি বলতে চাইছিস বুঝতে পারছিস? আমাদের এত কষ্টের কাজ, আমরা এত কষ্ট করে 17টা মেয়ে একত্রিত করলাম, আর তোরা সব কিছু ধ্বংস করে দিলে কিভাবে? তৌফিক কে মেরেছে কিছু বুঝতে পেরেছিস? দোস্ত, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার মাথায় কিছু ঢুকতেছে না। এত ভয়ঙ্করভাবে তৌফিককে মারা হয়েছে, তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, রাতে তাকে মারা হয়েছে, সকালের ভিতরে তার শরীর পচে গেছে। তোরা একটা কাজ ঠিক মতো করতে পারিস না। একটু পর আমার কাছে কল আসবে, আমি কি বলবো তাদেরকে? তারা অপেক্ষা করছে, হয়তো এতক্ষণে তাদের কাছে মাল পৌঁছে যাবার কথা ছিল, কিন্তু তোরা কিছুই করতে পারলি না। এখন আমি তাদেরকে কি বলবো? আমি কিভাবে তাদের টাকা ফেরত দিব? আমার মনে হচ্ছে এসবের পিছনে কোনো না কোনো ভাবে দীপ্ত জড়িয়ে আছে, কারণ দীপ্ত ছাড়া আমাদের বর্তমানে কোনো শত্রু নেই। না, আমার মনে হয় না দীপ্ত এসবের সাথে জড়িয়ে আছে, কারণ দীপ্ত আমাদের এই ব্যাপারে কিছুই জানে না। আর যদিও জেনে থাকে তবু দীপ্ত একাই এসব করতে পারবে না। অন্য কেউ আছে যে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। কিন্তু তোর সামনে তো ভার্সিটি নির্বাচন, তুই কী করবি? গতবারও ফেল করেছিস, এবার কিন্তু ফেল করলে চলবে না, দীপ্তকে হারাতে হবে, না হলে ভার্সিটিতে আমাদের পাওয়ার চলবে না। এটাই তো আমিও চিন্তা করছি, কিন্তু তাকে দুর্বল করা অসম্ভব। বর্তমানে ওকে সবাই অনেক পছন্দ করে, ওকে শেষ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমাকে অন্য পন্থায় ওকে অ্যাটাক করতে হবে। যদি দীপ্ত না থাকে তাহলে আমি নিশ্চয়ই নির্বাচনে জয়লাভ করব, কিন্তু দীপ্ত যতদিন আছে ততদিন আমি কিছুতেই কিছু করতে পারবো না। তাই তাকে আগে সরিয়ে দিতে হবে। দীপ্ত কি এমনি এমনি ছেড়ে দেবে? ওকে হারানো সম্ভব না। ওকে সব ছাত্রছাত্রীরা পছন্দ করে, সবার কাছে তার মর্যাদা আছে। হঠাৎ আমরা অ্যাটাক করে ওকে দুর্বল করা অসম্ভব। তোকে এসব ব্যাপারে কোনো কিছু চিন্তা করতে হবে না। আমি ওর সবচেয়ে দুর্বল জায়গা চিনি, ওকে ওই জায়গায় অ্যাটাক করব। এতে করে দীপ্ত ধ্বংস হয়ে যাবে। দীপ্ত নিজে থেকেই সব কিছু থেকে সরে যাবে, কাউকে কিচ্ছু করতে হবে না। দোস্ত, তুই কী করতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের এসবের কি হবে? আমরা যে এত কষ্ট করে এতগুলো মেয়েকে পাঠালাম, সবাই পালিয়ে গেল, এখন আমরা কি করব? তাদের কি জবাব দিব? তুই এখন এক কাজ কর, আমার যত লোকজন আছে সবাইকে নিয়ে ছড়িয়ে পড়। আবার আমাদেরকে মেয়ে কালেক্ট করতে হবে। এবার আর ওদেরকে বিদেশে পাচার করব না, দেশের ভেতরেই তাদেরকে দিয়ে ব্যবসা করাবো। এরপর সেখান থেকে আমরা টাকা ইনকাম করব। আচ্ছা ঠিক আছে দোস্ত, কোনো চিন্তা করবি না। আমি এখনই ছড়িয়ে পড়ছি আমার লোকজন নিয়ে। আমাদের যত টাকা লস হয়েছে সেই টাকা আমরা তুলে আনবো। নীল তখন দাঁড়িয়ে হাসতে শুরু করলো। তার এত টাকা লস হয়েছে এমনিতেই তার মাথা গরম, কিন্তু দীপ্তের কথা ভাবতেই তার মাথায় হাসি চলে আসলো। ওদিকে দেখতে পাচ্ছি একটাই আসলো। আসার পর দীপ্ত তার বন্ধুর সাথে কথা বলতে শুরু করলো। ফাহাদ তখন তাকে বলল, দোস্ত, আমি যে ইনফরমার লাগিয়েছিলাম নীলের পেছনে, তার কাছ থেকে স্পষ্ট খবর পেয়েছি কালকে রাতে অপরিচিত কেউ একজন সবকিছু শেষ করে দিয়েছে। নীলের যত লোকজন ছিল সবাই মারা গেছে, ওর প্ল্যান ধ্বংস হয়ে গেছে। নীলের লোকজন মেরে কেউ একজন মেয়েদেরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। তাহলে তো ভালোই হলো, আমাদের কিছু করতে হবে না। আমরা এতক্ষণ চিন্তায় ছিলাম এই ব্যাপারটাই নিয়ে। পুলিশের কাছে কিভাবে যাব, তার অনেক দিকে শত্রু, কে কোন দিকে কাকে কাজে লাগিয়ে রেখেছে কে জানে। তা অবশ্য ঠিক, আমরা তো চিন্তা করছিলাম, আমাদেরকে কোনো চিন্তাই করতে হলো না, সব কিছু তারাই সমাধান করে ফেললো। কিন্তু তারা এবার অনেক শক্ত হয়েই ভার্সিটিতে নির্বাচনে নামবে। তোর জায়গা ধরে রাখাটা একটু কষ্টকর হবে মনে হয়। এই ব্যাপারে আমি কোনো দিন চিন্তা করিনি, আর সামনেও করব না, কারণ আমি এটা কোনো দিন হতে চাইনি। ভার্সিটি সবাই মিলে আমাকে ভিপি বানিয়েছে। যখন তাদের প্রয়োজন শেষ হবে তখন তারা অন্যকে নির্বাচিত করবে, কিন্তু আমি তাদেরকে জোর করব না। তারা যাকে পছন্দ করবে তাকেই নির্বাচিত করবে। এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তারা যদি নীলকে পছন্দ করে তাহলে নীলকে ভোট দেব, কিন্তু আমি সৎ পথে নির্বাচন করার চেষ্টা করব। অসৎ পথে যদি তারা নির্বাচন করে তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে।
তোর কি মনে হয় নীল জীবনের সৎ পথে নির্বাচন করার চেষ্টা করবে? গতবারও ঝামেলা করার চেষ্টা করলো, কিন্তু পরবর্তী সময় ব্যর্থ হয়েছে। কিন্তু এবার মনে হয় না এরকম ছোটোখাটো ঝামেলা করবে। এবার ঝামেলা করে যদি বড় ঝামেলা করবে, এবার যদি ঝামেলা করে তাহলে বড় ঝামেলা করবে। ভার্সিটির কেউ নীলকে সহ্য করতে পারে না। তাকে কে ভোট দিবে? সে যদি পাশ করে তাহলে দুর্নীতি করে পাশ করবে। এছাড়া তার হাতে আর কোনো উপায় নেই। যদি দুর্নীতি করার চেষ্টা করে তাহলে কি আমরা বসে থাকব? আমাদেরও তো হাত পা আছে, আমরাও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। তুই এসব ব্যাপারে কোনো চিন্তা করবি না। এখন ক্লাসের সময় হয়ে গেছে, আগে পড়াশোনায় মনোযোগ দে। এসব নির্বাচন দিয়ে কি হবে? এরপর তারা দুজন ক্লাসে চলে গেল। তবে আসার সময় নিশাকে নিয়ে এসেছিল। তার প্রতিদিন একটা কাজ নিজের গাড়িতে করে নিয়ে আসে নিশাকে এবং নীলাকে নিজের স্কুলে নামিয়ে দিয়ে নিশাকে নিয়ে চলে আসে ভার্সিটিতে। নিশা এবার অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে আর দীপ্ত ফাইনাল ইয়ারে। নিশা তখন ক্লাস করে বাইরে বের হয়ে আসলো। তার ক্লাস শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। তখন তারা দুই বান্ধবী বের হচ্ছিল। তার বান্ধবী রিয়া তখন তার দিকে তাকিয়ে বলল, দোস্ত চল ফুচকা খেয়ে আসি। দূর, কি বলিস? যদি ভাইয়া বের হয়ে যায় তাহলে আমাকে দেখলে বকবে। আমাকে বলেছে অপেক্ষা করার জন্য। আরে কিছু হবে না, আমি দীপ্ত ভাইকে বলবো আমি তোকে নিয়ে গিয়েছিলাম, তুই আমার সাথে চল। আর অনার্স ফাইনাল ইয়ারের ক্লাস শেষ হতে এখনও প্রায় 20 মিনিট বাকি, 20 মিনিটের ভিতরে আমরা চলে আসব। এরপর তারা দুজন চলে গেল ফুচকা খেতে। যখন ফুচকা খাচ্ছিল তখন হঠাৎ করে নিশার চোখে পড়ল সামনে একটা ছেলের দিকে। ছেলেটা একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে। এটা দেখার পর তার অনেক ভালো লাগলো, কারণ ছেলেটা অনেক বড় একটা কাজ করছে। বর্তমান মানুষ তো এরকম কাজ কিছুতেই করতে চায় না। এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা যখন আসছিল তখন হঠাৎ করে একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে ফেলে দেয়। এটা দেখার পর নিশা দৌড়ে ছেলেটার কাছে যায়। ছেলেটার তেমন কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র হাতে আঘাত পেয়েছে, হালকা রক্ত বের হচ্ছিল। সেই জন্য সে ছেলেটার দিকে তাকিয়ে বলল, আরে আপনার তো হাত কেটে গেছে, আপনি একটু দেখে শুনে চলাফেরা করবেন না? আপনি মানুষকে রাস্তা পার করে দিচ্ছেন কিন্তু নিজেই রাস্তা পার হতে পারেন না। ছেলেটা তখন তার দিকে তাকালো। মাথা নিচু করে ছেলেটার ব্যবহার দেখে তার কাছে অনেক ভালো লাগলো, কারণ সে কোনো প্রতিবাদ করলো না, তার কথা মাথা নিচু করে মেনে নিল। তখন নিশা আবার বলল, দেখি আপনার হাত তো অনেক কেটে গেছে। বলেই সে নিজের ওড়নার একটা অংশ ছিঁড়ে ছেলেটার হাতে বেঁধে দিতে চাইলো, কারণ ছেলেটা অনেক ভালো একটা কাজ করেছিল। এরপর এরকম মানুষকে সহযোগিতা করাতে পারলে ভাগ্যের বিষয়, সেই জন্য সে সহযোগিতা করছিল। যখনই সে ছেলেটার হাতে কাপড়টা বাঁধতে যাবে তখন তার কাঁধে কেউ একজন হাত দিল। সে পিছন ফিরে দেখলো দীপ্ত দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে আগুন ঝরে পড়ছে। এটা দেখার পর নিশা কিছুটা হতভম্ব হয়ে গেল, কিন্তু কি করবে, কিছুই খুঁজে পাচ্ছিল না। তখন দীপ্ত বলল, আমি তোকে ভার্সিটির ভিতর অপেক্ষা করতে বলেছিলাম, তুই কেন বাইরে আসলি? আর এখানে এসব কি হচ্ছে? আসলে ভাইয়া উনি রাস্তা পার হতে গিয়ে পড়ে গিয়েছিলেন, হাত কেটে গেছে, সেই জন্য আমি ওনার হাতে একটা কাপড় বেঁধে দিতে চাইছিলাম। অনেক রক্ত পড়ছে, দেখছো? আমার হাতে দেয়, আমি এটা বেঁধে দিব। বলেই দীপ্ত টান দিয়ে নিশার হাত থেকে কাপড়ের টুকরাটা নিল আর ছেলেটার হাতে বেঁধে দিল। ছেলেটাকে সেখান থেকে চলে যেতে বলল। ছেলেটা আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। দীপ্ত তখন নিশাকে টানতে টানতে গাড়িতে এনে বসালো। এরপর তার দিকে তাকিয়ে বলল, মানুষের জন্য এত দরদ কোন দিন থেকে হলো? কই আমার তো এরকম হলে কোনোদিন এরকম করিসনি। ছেলেটার হাত কেটেছে বলে তুই নিজের ওড়না ছিঁড়ে ছেলেটার হাত বেঁধে দিতে গিয়েছিলি। এত দরদ কোথা থেকে আসে? আসলে ভাইয়া
ছেলেটা একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিতে গিয়ে এরপর ফিরে আসার সময় অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়েছে। সেই জন্য আমার অনেক মায়া হচ্ছিল, তাই এই রকম কাজ করেছি। কেন, আমি কি ভালো কাজ করিনি? দীপ্তর মাথায় রাগে ফেটে যাচ্ছে। সে কোনো কথা বলতে পারছিল না। তখন সে কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। কোনো মতে গাড়ি এনে বাড়ির পার্ক করে নিজের রুমে চলে গিয়ে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে মাথা ঠান্ডা করতে শুরু করে। কারণ তার মাথা গরম হয়ে গেলে সে কি করে নিজেই জানে না, তার নিজের প্রতি কন্ট্রোল থাকে না। সেই জন্য সে কোনো সময় রাগের মাথায় কিছু করতে চায় না। এরপরও নিশা তাকে বারবার রাগিয়ে দেয়। তখন সে মনে মনে বলতে শুরু করলো, নিশা, তুই কোনোদিন আমার ভালোবাসার গভীরতা বুঝতে পারবি না। আমি তোকে কতটা ভালোবাসি সেটা যদি বলে প্রকাশ করতে পারতাম তাহলে তোকে বোঝাতে পারতাম। কিন্তু কেউ একজন বলেছিল, ভালোবাসা ভাষায় বলে প্রকাশ করা যায় না, অস্তিত্বের প্রতিটা কোণায় কোণায় এটা মিশ্রিত থাকে। আমি তোকে কতটা ভালোবাসি সেটা একমাত্র আমি জানি। আমার প্রতিটা নিঃশ্বাস তোকে নিয়ে ভাবে। কিন্তু তুই আমার কথা কি একটাবারও চিন্তা করিস না? আমার কি ভালো লাগে খারাপ লাগে সেটা কি তুই একবারও চিন্তা করিস না? তোর ভালো লাগা খারাপ লাগা কি আমি দেখি না? তুই যেটা ভালোবাসিস সেটাই আমি করার চেষ্টা করি। তুই যেটা অপছন্দ করিস সেটা আমি অপছন্দ করি। এটাকে তোর প্রতি আমার দুর্বলতা মনে করিস না? কেন তুই বুঝতে চাস না? শুধু মুখে বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসা কি হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্কের নাম না? তাহলে ভালোবাসা কি? ভালোবাসা কি শুধু ভালোবাসি ভালোবাসি বলেও ঘুরে বেড়ানোর নাম? ভালোবাসা তো অন্তরের গভীর থেকে অন্যের প্রতি আকর্ষণ অনুভবের নাম। আমি জানি না আমি তোকে কোনোদিন বলতে পারবো কি না আমি তোকে ভালোবাসি। জানি না তুই আমাকে কোনোদিন ভালোবাসবি কি না, কিন্তু একটা কথা মনে রাখবি, তুই আমার এই হৃদয়ের প্রতি স্পন্দনে আছিস। তোকে আমার থেকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। যদি আলাদা হয়ে যাস তাহলে তো সেটা শুধু শারীরিক দূরত্ব, কিন্তু আমার থেকে তোর অন্তরের দূরত্ব কোনো দিন হবে না। আমি জানি হয়তো তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু তোকে আমি কতটা ভালোবাসি সেটা না পৃথিবীর কোনো যন্ত্র দ্বারা পরিমাপ করা সম্ভব নয়। আমি নিজেও জানি না তোকে কেন এতটা ভালোবাসি। ভালোবাসা হয়তো এটারই নাম। ভালোবাসার কারণ বর্ণনা করা যায় না। যদি আমি বর্ণনা করতে পারি আমি তোকে কেন ভালোবাসি, তাহলে এটা তো আমার ভালোবাসা নয়। তোর প্রতি আমার ভালো লাগার কারণ বর্ণনা করা যায়, কিন্তু ভালোবাসার কারণ বর্ণনা করা যায় না। আমিও ঠিক তেমনই হয়ে গেছি। আমি তোর প্রতিটা আঘাত সহ্য করে যাব, কিন্তু জবাব আমার কাছ থেকে তুই পাবি না। দীপ্ত কান্না করছে। ছেলেটা নাকি সহজে কান্না করে না, কিন্তু ভালোবাসার মানুষের কাছে প্রতিটা মানুষই দুর্বল। পৃথিবীর সবচেয়ে দুর্বলতম জায়গা যদি বলা হয় কোথায়, তাহলে ভালোবাসার মানুষের কাছে আসা। এই জায়গায় আসার পর প্রতিটা শক্ত মানুষই মোমের মতো গলে যায়। দীপ্তর অবস্থাও ঠিক সেরকম হয়ে গেছে, কিন্তু নিশার সামনে গেলে তার রাগ কেমন জানি চলে যায়। যতই চেষ্টা করে নিশাকে মারার, কিন্তু মারতে পারে না। মারার পর নিজেই আঘাত করে নিজেকে। তাই সে রাতের বেলা খাবারও খেলো না, নিজের রুমের মধ্যে শুয়ে থাকলো। কি করবে? পরের দিন একাই ভার্সিটিতে চলে গেল তার কাজ আছে বলে। ড্রাইভারকে বলল বাকি দুজনকে পৌঁছে দেওয়ার জন্য। ভার্সিটিতে গিয়ে ক্লাসে চলে গেল, কোনো দিকে তাকালো না। নিশার কাছে ব্যাপারটা খারাপ লাগলো, কারণ দীপ্ত তার সাথে কথা বলছে না। দীপ্তের এমন ব্যবহার তার কাছে অনেক অসহ্যকর মনে হচ্ছিল, কারণ দীপ্তের সাথে কথা না বললে তার ভালো লাগে না। কিন্তু নিশা ক্লাসে গিয়ে অবাক হয়ে গেল, কারণ কালকের সেই ছেলেটা ক্লাসে বসে আছে। তাকে দেখে ছেলেটা এগিয়ে এসে বলল, হ্যালো, আমি মিরাজ। কালকে আপনার সাথে কথা হয়নি। উনি কে ছিলেন? আপনার বয়ফ্রেন্ড নাকি? নিশা তখন নিঃসন্দেহে ছেলেটার সাথে হাত মেলায়, কারণ ছেলেটা অনেক ভালো। তখন সে হাত মিলিয়ে বলল, হ্যালো, আমি নিশা। না, কালকে উনি আমার বয়ফ্রেন্ড ছিলেন না, আমার বড় চাচাতো ভাই ছিলেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কালকে আমাকে সহযোগিতা করার জন্য। আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি। উনি মাঝখান থেকে চলে আসলেন। আমরা তো একই ক্লাসে পড়ি। আপনার সাথে কালকে পরিচিত হয়ে ভালো লাগলো। আমি নতুন এই ভার্সিটিতে এসেছি। আমরা কি বন্ধু হতে পারি? নিশা তখন কিছুক্ষণ চিন্তা করলো কি করবে। এরপর মনে মনে ভাবলো এরকম একটা মানুষের সাথে বন্ধুত্ব করাই যায় যে মানুষের সহযোগিতা করে। তখন সে বলল, ওকে, আমরা যখন একই ক্লাসে পড়ি তাহলে বন্ধু হতেই পারি, শুধুমাত্র ফ্রেন্ড আমরা। যাক, ভালো হলো। আমার এই ভার্সিটিতে কারো সাথে বন্ধুত্ব নেই। আমি নতুন ভার্সিটিতে এসেছি, কাউকে চিনি না। আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আমরা তো এখন বন্ধু হয়ে গেছি। এখনও কি আপনাকে আপনি করেই কথা বলবো? আমি তোমায় তুমি করে বলবো। ওকে, সমস্যা নাই, আমিও আপনাকে তুমি করে বলবো। তাহলে আমরা এখন থেকে একই ডেস্কে বসি, সমস্যা কি? না, কোনো সমস্যা নেই, বসো। এরপর তারা অনেকক্ষণ গল্প করলো। ছেলেটার সাথে কথা বলে নিশার অনেক ভালো লাগলো। অনেক ভালো একটা ছেলে, তার সাথে তার ব্যবহারও অনেক ভালো। সবার সাথে হাসি মুখে ব্যবহার করছে। যখন ক্লাস শেষ করে বের হলো তখন তারা দুজন বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে মিরাজ বলল, নিশা, কালকে তো তুমি আমার কারণে ফুচকা খেতে পারোনি। আজকে চলো আমরা দুজন মিলে ফুচকা খেতে যাই। চিন্তা করো না, এটা আমার পক্ষ থেকে তোমাকে ট্রিট। কালকে আমাকে বাঁচাতে গিয়ে তোমার ফুচকাটা নষ্ট হয়ে গেল। না, সমস্যা নেই। আর এখন ভাইয়া চলে আসবে, আমাকে বাসায় যেতে হবে। তোমার সাথে কালকে কথা বলবো, তোমার সাথে কালকে খাবো। কোথায়? এখনো তো ওনার ক্লাস শেষ হতে অনেক দেরি আছে। চলো আমরা দুজন মিলে যাই ওখানে। নিশা আর মানা করলো না, মিরাজের সাথে চলে গেল ফুচকা খেতে। সেখানে গিয়ে দুজন গল্প করছিল। ওদিকে দীপ্ত ক্লাস শেষ করে নিশাকে দেখতে না পেয়ে বাইরে চলে আসলো। বাইরে আসার পর দেখলো নিশা মিরাজের সাথে ফুচকা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর সে রেগে গিয়েছিল। সে সেখানে আর দাঁড়াতে পারবে না, সেজন্য সেখান থেকে চলে আসলো। বাসায় আসার পর তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ওদিকে রাস্তার মধ্যে একটা গরিব ছেলে আসলো নিশা এবং মিরাজের সামনে সাহায্য চাওয়ার জন্য। তখন মিরাজ ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, ভাই, তুমি তো মনে হয় কালকে থেকে কিছু খাওনি। আমার সাথে চলো, আমি তোমাকে খাবার খাওয়াবো। তোমার কোনো সমস্যা হলে তুমি আমার কাছে আসবে, এখানে এসে দাঁড়াবে। এই সময় আমি প্রতিদিন ভার্সিটিতে আসব। এই সময় আমি তোমাকে সহযোগিতা করব, কোনো চিন্তা করো না। মিরাজের ব্যবহার দেখে নিশার অনেক ভালো লাগলো। গরিব মানুষের প্রতি তার কত ভালো ব্যবহার, এসব দেখার পর নিশার অনেক ভালো লাগলো। মিরাজ ছেলেটাকে নিয়ে গেল। এরকম নোংরা ছেলেকে অনেকেই পছন্দ করে না, কিন্তু সে কত সহজ সরলভাবে ছেলেটার সাথে কথা বলছে। এটা দেখার পর নিশাও তাদের পিছনে পিছনে যেতে লাগলো। খাওয়া দাওয়ার পর মিরাজ ছেলেটার হাতে একটা 500 টাকার নোট দিয়ে বলল, এই নাও ভাই, এটা তুমি রাতে খাবার কেনার সময় ব্যবহার করবে। আর তুমি কালকে এই সময় এখানে চলে আসবে। আমি তোমাকে সহযোগিতা করব, কেউ না করলেও। তুমি কোনো চিন্তা করো না। ছেলেটার হাসি মুখে সেখান থেকে চলে যেতে গেলে নিশা তখন মিরাজের দিকে তাকিয়ে বলল, তোমার ব্যবহার সত্যিই চমৎকার। তোমার কত চিন্তা গরিব মানুষদের প্রতি। এরকম যদি সবাই করতো তাহলে গরিব মানুষেরা অনেক ভালো জীবনযাপন করতে পারতো। নিশাত, এটা বললে আমার লজ্জা লাগে। আমি কাউকে দেখানোর জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য এসব করি না। আমার তাদের প্রতি একটা দায়িত্ব আছে। আমরা সবাই যদি সবার পাশে দাঁড়াই তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। আমি এটাই করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি তাহলে, কালকে কথা হবে। এখন আমাকে চলে যেতে হবে। তোমার নাম্বারটা দিয়ে যাও, রাতে যদি কোনো প্রয়োজন হয়। এখন তো আমরা বন্ধু, আমরা একে অপরের সাথে নাম্বার শেয়ার করতেই পারি, তাই না? ছেলেটা হাসি মুখে সেখান থেকে চলে গেল। নিশা তখন মিরাজের দিকে তাকিয়ে বলল, নিশা তখন নাম্বার দিয়ে দিল। তার কাছে ব্যাপারটা তেমন একটা সন্দেহজনক মনে হলো না, কারণ ছেলেটা অনেক ভালো এবং ব্যবহারও অনেক সুন্দর।
এর সাথে তার চরিত্র অনেক ভালো। কিন্তু নিশা যখন ভার্সিটির ভিতরে আসলো তখন দীপ্তকে দেখতে পেল সে চলে গেছে। এটা দেখার পর তার অনেক খারাপ লাগলো, কারণ দীপ্ত তাকে না নিয়ে গেল। সে মনে মনে ভয় পেল দীপ্ত মনে হয় বাসায় গিয়ে তার সাথে চিৎকার চেঁচামেচি করবে। সেজন্য সে ভয়ে ভয়ে বাসার ভেতর প্রবেশ করলো, কিন্তু কোনো সমস্যা হলো না। খাবার টেবিলে যখন বসলো তখন দীপ্তের মা নীলার দিকে তাকিয়ে বলল, আমি কি বলবো আম্মু? আমি তো তার রুমের কাছে যেতে পারি না, রুম থেকে বের করে দেয়। কথা বলছে না কারোর সাথে, কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তায় আছে মনে হয়। নীলা উঠে চলে যেতে গেলে নিশাও চিন্তায় পড়ে গেল। দীপ্ত কেন এরকম করছে? শুধু তার সাথে কথা বলছে না ভাবছিল, কিন্তু দীপ্ত কারোর সাথে কথা বলছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এর কারণ কি? কিন্তু কিছুক্ষণ পর নীলা ফিরে আসলো হতাশায়, কারণ দীপ্ত তাকে বকা দিয়ে বের করে দিয়েছে। দীপ্ত সকালেও নীলাকে তার রুমে ডাকতে যেতে নিষেধ করেছে। নীলা তখন মন খারাপ করে তার মাকে বলল, তোমার ছেলে আমাকে বকা দিয়ে রুম থেকে বের করে দিয়েছে, এরকম ব্যবহার কেন করছে? আমি তাকে খাবার জন্য ডাকলাম আর সে আমাকে মারার জন্য তেড়ে এসেছে। দীপ্তের মাও খাবার বন্ধ করে দিলেন। নিজের ছেলের এরকম ব্যবহার দেখে তার ছেলের কি হয়েছে তিনি খুঁজে পাচ্ছেন না। ওদিকে দীপ্ত নিজের রুমে বসে কান্না করতেছে। সে সহজে কান্না করে না, কিন্তু আজকে সে কান্না থামাতে পারছে না। নিজের প্রিয় মানুষটা দূরে চলে যাবে, এটা কেউই মেনে নিতে পারবে না। দীপ্তও মেনে নিতে পারছিল না। এই একটা ছেলে তার জীবনে হঠাৎ করে কিভাবে চলে আসলো। অনেক ভালোই ছিল তার জীবন। নিশা তখন উঠে গেল, কিন্তু দীপ্তের রুমের সামনে গিয়ে দেখলো দীপ্ত বিছানায় শুয়ে আছে। নিশা দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া ভেতরে আসতে পারি? দীপ্ত তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চোখের জল সবার আড়ালে মুছে নিল। নিশা আড়ালে বুঝতে পারলো না। তখন নিশা দৌড়ে আসলো ভিতরে, এসে দীপ্তের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি কান্না করছিলে কেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুমি আমাকে বলো, তুমি কেন এরকম ব্যবহার করছো? আজকে ভার্সিটিতে যাবার সময় আমাকে নিয়ে গেলে না, আবার আসার সময় আমাকে নিয়ে আসলে না, এর কারণ কি? আমার কাজ ছিল সেই জন্য আমি চলে গিয়েছিলাম, আর আসার সময় দেখলাম তুই ব্যস্ত, সেই জন্য তোকে নিয়ে আসতে পারিনি, সরি। ভাইয়া তুমি এরকম ব্যবহার করো না, তোমার এরকম ব্যবহার আমার কাছে ভালো লাগছে না। তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, দেখো বড় আম্মুও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তোমার কারণে সবাই কষ্ট পাচ্ছে। তুমি কেন এটা বুঝতে পারছো না? তোকে আমার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না, আর সবাইকে বলে দিবি আমার ব্যাপারে কোনো চিন্তা না করতে। আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে নিব। আমি ভার্সিটির একটা বিষয় নিয়ে চিন্তায় আছি, তাই আমার সাথে যেন কেউ যোগাযোগ করার চেষ্টা না করে, এটা সবাইকে বলে দিবি। না ভাইয়া, তোমাকে রেখে আমরা খেতে পারছি না, তুমি না খেলে আমরা খেতে পারি না, এটা তুমি জানো না? তুমি কেন এরকম করছো? তুমি চলো আমাদের সাথে, খেয়ে আবার চলে আসবে। এই তুই বুঝতে পারছিস না আমি তোকে কি বলছি? আমি একটা বিষয় নিয়ে টেনশনে আছি, আমাকে কি একটু একা থাকতে দিবি না? তোদের কারণে কি করব? আমি বাড়ি ছেড়ে চলে যাব? বল, আমি বাড়ি ছেড়ে চলে যাই? নিশা এবার কান্না করে দিল। দীপ্ত এই ব্যবহার দেখে আর থেমে থাকতে পারলো না, কারণ সে নিশার কান্না সহ্য করতে পারে না। পৃথিবীর সব কিছু সহ্য করতে পারবে, কিন্তু এই জিনিসটা সে সহ্য করতে পারবে না। সেজন্য সে উঠে চলে গেল নিশার সাথে। এরপর খাওয়া দাওয়া করলো। সবাই অনেক বেশি খুশি হলো, কারণ দীপ্ত খাবার খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দীপ্ত আবার রুমে চলে আসলো। এসে আবার কান্না করতে শুরু করলো, আর আকাশের দিকে তাকিয়ে বলল, আজ অমাবস্যার রাত, অন্ধকার চারিদিক, আমার জীবনটাও অন্ধকার হয়ে গেছে। নিশাকে আমি কিভাবে বোঝাবো? তাকে তো আমি জোর করে কোনো কিছু করাতে পারবো না, কারণ
সে এখন আর ছোট নেই যে তাকে জোর করে কোনো কিছু করানো যাবে। এখন সে বুঝতে শিখেছে, তাই সে কি আমার ভালোবাসা বুঝতে পারে না? পৃথিবীর সব কিছুই তো সে বুঝতে পারে, কিন্তু শুধুমাত্র আমার ব্যাপারে কেন এরকম করে? ওদিকে নিশা চিন্তা করতে শুরু করলো দীপ্ত তার সাথে কেন এরকম ব্যবহার করছে, কিন্তু কিছু খুঁজে পেল না। কারণ সে তো কোনো ভুল কাজ করেনি, যার কারণে দীপ্ত তার সাথে এরকম ব্যবহার করবে। তার মনে কি সত্যি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছে? এর মধ্যে অপরিচিত একটা নাম্বার থেকে কল ছিল। সে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মিরাজ বলল, নিশা, আমি মিরাজ। তুমি আমাকে চিনতে পেরেছো? চিনতে পেরেছি। তুমি হঠাৎ করে কল করলে, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই, এমনি ভাবলাম তোমার সাথে কথা বলি। তোমার বাবা মা সবাই ভালো আছেন? নিশা তখন কিছুক্ষণ চুপ করে গেল। বাবা মার কথা মনে হতেই তার কান্না আসতে শুরু করলো, কিন্তু মিরাজকে বলল, মিরাজ, আমার বাবা আমাকে রেখে ছোটবেলায় মারা গিয়েছে। এরপর থেকে আমি আমার বড় আব্বু আর বড় আম্মুর কাছে থাকি। ও সরি, আমি মনে হয় তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। আসলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। ইটস ওকে, তুমি হয়তো না জেনে এটা করেছো, তাই এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওদিকে দীপ্ত রুমে বসে আছে, চিন্তা করছিল কি করবে। তখন সে মনে মনে ভাবলো নিশাকে একবার ভালোবাসার কথা জানিয়ে দিলেই তো হয়। সে তো নিজের ভালোবাসার কথা নিশার কাছে প্রকাশই করেনি, তাহলে নিশা তার ভালোবাসার কথা কিভাবে বুঝবে? তখন সে সিদ্ধান্ত নিল আজকে রাতে ভালোবাসার কথা বলে দিবে। সেই জন্যই নিশার জন্য কিনা একটা সুন্দর হীরের আংটি নিয়ে চলে গেল নিশার রুমে। কিন্তু রুমে যখন প্রবেশ করতে যাবে তখনই শুনতে পেল নিশা কারোর সাথে অনেক হেসে কথা বলতেছে। তখন সে কথা শোনার চেষ্টা করলো। নিশা তখন মিরাজকে বলছিল, আসলে আমি কোনোদিন কারোর সাথে বন্ধুত্ব করতে পারিনি, শুধুমাত্র ভাইয়ার কারণে। ভাইয়া আমাকে সবসময় শাসনের মধ্যে রাখে, কারোর সাথে বন্ধুত্ব করতে দেয় না। আমি জানি না ভাইয়া কেন এইসব করে, তবে আমার এইসব খুব একটা ভালো লাগে না। আমি চাই মুক্ত হয়ে জীবন যাপন করতে, কিন্তু ভাইয়ার কারণে সেটা পারি না। ভাইয়ার শাসন আমার উপর অনেক কড়া, তাই কেউ কোনো কথা বলতে পারে না ভাইয়ার উপরে। তবে তোমার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর অনেক ভালো লাগছে, এখন মনে হচ্ছে নিজেকে অনেকটাই স্বাধীন। এই কথা শোনার পর দীপ্ত আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে নিজের রুমে আসলো। রুমে এসে কান্না করতে শুরু করলো, চিৎকার করতে করতে নিজের রুমের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। এরপর বলল, নিশা, তুই কি এটা কিভাবে বলতে পারলি? আমি তোকে শাসন করি, তোর কারণে আমি কোনো কাজ করতে পারি না, কিন্তু তুই আমাকে বললি কি করে এই কথা যে আমি তোর জীবনটা শেষ করে দিয়েছি আমার কারণে? তুমি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারিস না? যা, আজ থেকে তোকে স্বাধীন করে দিলাম, তুই তোর মতো জীবনযাপন কর। আমি তোর জীবনে কোনো দিন কোনো সমস্যা নিয়ে আসবো না। আজ থেকে তুই মুক্ত, যেভাবে ইচ্ছা থাক। আমি না হয় অন্ধকার থেকে তোকে ভালোবেসে যাব। আমি কোনো দিন তোর সামনে আর আমার ভালোবাসার কথা প্রকাশ করব না, কারণ আমার কাছে আসলে তো তুমি বন্দি হয়ে যাবি। আমি তো তোকে বন্দি করতে চাই না। তুই আমার কাছে আসলে ভালো ফিল করিস না, তুই আমার কাছে আসলে ভালো ফিল করিস না। তো তুই কার কাছে গিয়ে ভালো ফিল করিস তার কাছে চলে যা। আমি আর কোনো দিন তোর ব্যাপারে কোনো কথা বলবো না। এরপর থেকে দীপ্ত হয় নিশার ব্যাপারে কোনো কথা বলেনি, খুব প্রয়োজন ছাড়া। নিশার সাথে কোনো কথা বলে না। ওদিকে নিশা ভাবছে দীপ্ত কেন এরকম ব্যবহার করছে, কারণ আগে তাকে অনেক শাসন করত, এখন যদি খুব ইমার্জেন্সি থাকে তাহলে দু একটা কথা বলে, প্রয়োজন ছাড়া কোনো কিছুই জিজ্ঞাসা করে না। প্রথম নিশা কিছুটা কষ্ট পেলেও পরে মিরাজের সাথে সম্পর্ক আরও গভীর হওয়ার কারণে দীপ্তের ব্যাপারটা কিছুটা ভুলে গেছে নিশা। এটাই স্বাভাবিক, মানুষ যখন নতুন কারোর সাথে গভীর হতে শুরু করে তখন পুরনো সম্পর্কগুলো ভুলে যেতে শুরু করে। কিন্তু পুরনো সম্পর্কগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা মানুষ তখন বুঝতে পারে যখন সেই সম্পর্কগুলো নতুন সম্পর্ক ছেড়ে যাওয়ার পর আবার ফিরে আসে।
দীপ্ত প্রতিদিন কান্না করে, যতই সে নিশার থেকে দূরে থাকুক না কেন আড়াল থেকে নিশার খোঁজ খবর নাই। নিশা কি করছে, কখন কোথায় যাচ্ছে, সব কিছুই তার কাছে খবর আসে। দীপ্ত প্রতিদিনের ন্যায় ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়েছিল। ফাহাদ তার সাথে দাঁড়িয়ে আছে। নিশা মিরাজের প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েছে। মিরাজের সাথে কথা না বললে এখন তার ভালো লাগে না। মিরাজের ব্যবহার সব কিছু তাকে মুগ্ধ করে তুলেছে। দীপ্ত দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে দেখলো মিরাজ নিশাকে প্রপোজ করছে। মিরাজের এমন কাণ্ড, নিশা হতভম্ব হয়ে দীপ্তের দিকে তাকালো, কিন্তু তাকে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে সে মিরাজের দিকে তাকিয়ে বলল, মিরাজ, তুমি এটা কি করছো? তোমার ব্যাপারে আমি কোনো দিন এরকম চিন্তাও করিনি। তুমি কেন এরকম করছো? নিশা, আমি জানি না ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে, কিন্তু তোমার কাছে থাকতে থাকতে আমি তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তোমাকে ছাড়া আমি এখন একটা মুহূর্ত চিন্তা করতে পারি না। তুমি কি আমাকে গ্রহণ করবে তোমার জীবনে? কথা দিচ্ছি কোনোদিন তোমাকে কষ্ট পেতে দেব না। তোমার মুখে সব সময় হাসি থাকবে। তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। এটা কি তুমি বুঝতে পারো না? নিশা তখন মুগ্ধ নয়নে মিরাজের দিকে তাকিয়েছিল। মিরাজের এরকম ব্যবহার তার বেশ পাগলামি করার মতো হলেও তার মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল। দীপ্তের ব্যবহার তাকে বিরক্ত করে তুলছিল। তার কাছে অনেক কষ্ট হতো, কিন্তু তখন মিরাজকে অ্যাকসেপ্ট করবে কিনা এটা নিয়ে চিন্তা করছিল। তখন হঠাৎ করে মিরাজ কেউ লাথি দিয়ে ফেলে দিল। সেটা আর কেউ নয়, দীপ্ত। কারণ দীপ্ত অন্য কিছু সহ্য করতে পারলেও এটা সহ্য করতে পারছিল না। সে যতই দূরে থাকার চেষ্টা করে না কেন, এই কাজটা দেখার পর দূরে থাকতে পারলো না। মিরাজকে এরকম লাথি দিয়ে ফেলে দেওয়া দেখে ফাহাদ দৌড়ে আসলো, কারণ এই ছেলেটা একটা শিক্ষা দিতে হবে। ফাহাদ জানে দীপ্ত নিশাকে কতটা ভালোবাসে। এটার পরেও কেন ছেলেটা এরকম ব্যবহার করলো? ফাহাদ দীপ্তের কষ্ট নিজের চোখে দেখছে। তখন ফাহাদ দৌড়ে এসে মিরাজকে মারতে শুরু করলো। এটা দেখার পর নিশা এগিয়ে গেল, তাদের দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া, তোমরা এরকম করছো কেন? তোমরা মিরাজকে বিনা অপরাধে মারছো কেন? সে কি অন্যায় করেছে? তাকে এইভাবে মারার কারণ কি? দীপ্ত তখন এতটা রেগেছিল, সে কি করছে তার মাথায় ছিল না। সে উঠে নিশাকে থাপ্পড় দিতে শুরু করলো। এরপর বলল, অনেক দরদ উতলে উঠছে এই ছেলেটার উপর, তাই না? ছেলেটা তোকে প্রপোজ করছিল, তোর কত বড় সাহস, তুই কিছু না বলে দাঁড়িয়েছিলি। মিরাজ কোনো কিছু বলছিল না, সে নিশাকে বাঁচাতে চাইছিল। তখন সে দীপ্তের সামনে এসে বলল, ভাই, আপনারা আমাকে মেরে ফেলুন, তবুও নিশাকে কিছু বলবেন না। সে কোনো অন্যায় করেনি। আমি তাকে প্রপোজ করেছিলাম, কিন্তু সেটা ঠিক হয়নি। আপনারা প্লিজ তাকে মারবেন না। আমাকে মারেন, কোনো সমস্যা নেই। আমি অন্যায় করেছি। এই শালা, তুই চুপ করে থাকবি? তোর সাহস কি করে হয় এটা করার? তোকে আমি খুন করে ফেলবো। যতদিন না পর্যন্ত তোকে মারতে পারছি, ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আমাকে মেরে ফেলুন ভাই, কিন্তু নিশাকে কিছু করবেন না। সে কোনো ভুল কাজ করেনি। আপনি ওকে কষ্ট দিবেন না, এটা আমি সহ্য করতে পারবো না। আমি ওকে সত্যিই অনেক বেশি ভালোবাসি। এই কথা শুনে দীপ্তের রাগ আরও অনেক বেড়ে গেল। সে থাপ্পড় মেরে মিরাজকে দূরে ফেলে দিল। এটা দেখার পর নিশা অনেক বেশি কষ্ট পেল, কারণ দীপ্ত এত খারাপ সে কোনোদিনও ভাবতে পারেনি। সে দীপ্তকে অনেক ভালো ভাবত, কিন্তু দীপ্তের প্রতি এখন আর তার কোনো অনুভূতি কাজ করছে না। দীপ্তকে সে ঘৃণা করতে শুরু করেছে, কারণ এত ভালো একটা ছেলে যে আঘাত সহ্য করার পরেও তার কথা চিন্তা করেছে, এরকম ছেলেকে ভালোবাসতেই হবে। তখন নিশা দীপ্তের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। দীপ্ত কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে চলে গেল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন নিশা কান্না করতে করতে চিৎকার দিয়ে তাকে বলল, তুমি কি মনে করো নিজেকে? তোমাকে একটু সম্মান করি বলে তুমি যা ইচ্ছা তাই করবে? তুমি আমার পার্সোনাল লাইফে কেন কথা বলতেছো? আমি কাকে ভালোবাসবো, কাকে না বাসবো, সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। তোমার বাসায় থাকি বলে তুমি যা ইচ্ছে তা করবে। আর ভুলে যেও না, এই বাসাটা তোমার একার না। আমি আমার আব্বুর বাসায় থাকি, তাই তুমি ভুলেও আমার জীবনে আর কোনোদিনও কথা বলতে আসবে না। তোমাকে আমি নিজের বড় ভাই ভাবতাম, অনেক ভালো একজন মানুষ মনে করতাম,
যে আমাকে সব বিপদ আপদে সহযোগিতা করে, কিন্তু তোমাকে আমি ঘৃণা করি। আজকের পর থেকে তুমি আমার জীবনে আর কোনো কথা বলবে না। আর আমি মিরাজকে ভালোবাসি। তোমার মতো জঘন্য মানুষের কাছ থেকে ওকে কিভাবে বাঁচাতে হয় সেটা আমি ভালো করেই জানি। চলো মিরাজ। বলে নিশা এগিয়ে গিয়ে মিরাজকে তুলে জড়িয়ে ধরল। এরপর বলল, আমিও তোমাকে ভালোবাসি মিরাজ। তোমার মতো এত ভালো একটা ছেলেকে আমি এতদিন পাত্তা দেইনি, এটা আমারই ভুল ছিল। আমি তোমাকে ভালোবাসি। ওই জঘন্য লোকটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আজকের পর থেকে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। না নিশা, তুমি এরকম করবে না। ভাইয়া তোমায় ভালো চাই। তোমার জন্য তিনি এরকম ব্যবহার করেছেন। আমার আঘাতে এগুলো সামান্য সেরে যাবে, কিন্তু তুমি এরকম ব্যবহার করো না। উনি তোমাকে এতদিন আগলে রেখেছে। মিরাজ, তুমি এখনো এই লোকটার কথা চিন্তা করছো? এই লোকটা তোমার মতো নয়। এই লোকটা তোমার ক্ষতি করতে চায়। তুমি বুঝতে পারছো না। তোমার মতো ভালো যদি সবাই হতো, সবাই যদি সহজ সরল হতো, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। তুমি যেরকম সব কিছু মনে করো, পৃথিবীটা আসলে ততটাও সহজ নয়। সবাই তোমার মতো না। অনেকে আছে যারা এই পৃথিবীটাকে নোংরা করছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ফার্মেসিতে নিয়ে যাব। বলে নিশা মিরাজকে নিয়ে যেতে শুরু করলো। ফাহাদ এগিয়ে যেতে চাইলে দীপ্ত তার হাত টেনে ধরে বলল, না ফাহাদ, অনেক হয়েছে। আমি বুঝতে পেরে গেছি আমি নিশার জীবনের একটা ভয়ঙ্কর স্বপ্ন। সে এটাকে কাটিয়ে উঠতে চাইছে। আমি চাই না তার সুন্দর স্বপ্নকে ধ্বংস করে দিতে। সে যদি অন্য কাউকে নিয়ে খুশি হতে পারে, তাহলে আমি কেন বাধা দিব তাকে? দীপ্তের এমন কথা শুনে ফাহাদ চুপ করে গেল। সে বুঝতে পারছে দীপ্তের কষ্টের ব্যাপারটা। নিশা তখন মিরাজকে হসপিটালে নিয়ে গেল চিকিৎসা করানোর জন্য। চিকিৎসা করানোর পর বলল, মিরাজ, আমি ওখানে থাকতে পারবো না। আমি এসব সহ্য করতে পারছি না। আমি চাই না ওনার মুখোমুখি আর হতে। তাই বলছি, তুমি তো আমাকে ভালোবাসো। তুমি আমাকে বিয়ে করবে মিরাজ? হ্যাঁ নিশা, আমি তোমাকে বিয়ে করার জন্য ভালোবাসি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তাহলে আমি আজকে গিয়ে আমার বড় আব্বুর পরিবারের সাথে কথা বলবো। তারা রাজি না হলে আমরা দুজন পালিয়ে বিয়ে করব। এরপরও আমি ওই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি পাগলামি করবে না। যদি পাগলামি করো তাহলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তাই তুমি যেটা করবে ভেবেচিন্তে করবে। আমি চাই না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও। নিশা তখন বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার পর কান্না করে সব কিছু খুলে বলল। দীপ্তের বাবা মা দুজনের বাসায় ছিলেন। তারা কি বলবে কিছু বুঝতে পারলেন না। তারা দীপ্তের সাথে নিশার বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু নিশা অন্য একটা ছেলেকে ভালোবাসে কিভাবে এটা তারা মেনেও নিতে পারতেছিল না। কিন্তু নিশার স্বাধীনতা আছে। তারা কোনোদিন নিশাকে জোর করেনি, কোনো কিছু করতে বলেনি। তাই তারা বলল, দেখ নিশার মা, আমরা সারা জীবন তুই যা চাইছিস তাই দিয়েছি। কোনোদিন আমরা তোর কোনো কাজে আপত্তি করিনি, কিন্তু তুই আর এবার চিন্তা করে দেখ, তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটার উপর অটল থাকবি নাকি তুই নতুন করে কোনো সিদ্ধান্ত নিবি? বড় আব্বু, বড় আম্মু, আমার বিয়ের বয়স হয়েছে। এখন আমার বিয়ে করা দরকার। আর কতদিন তোমাদের বাসায় থাকবো? তাই এখন আমার বিয়ে করা দরকার। আর আমি মিরাজকে ভালোবাসি। তোমরা মিরাজের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। আর তোমার ছেলেকে বলে দিবে যেন আমার সাথে কোনো খারাপ কথা বা কোনো কথা না বলতে আসে। বলে নিশা দৌড়ে তার রুমে চলে গেল। রুমে গিয়ে চিন্তা করতে শুরু করলো, সে যেটা করছে সেটা ঠিক করছে নাকি ভুল করছে। তবে তার মন বলছে সে ঠিক করছে, কারণ দীপ্ত মিরাজের সাথে অন্যায় করেছে। ওদিকে কিছুক্ষণ পর দীপ্ত বাসায় প্রবেশ করলো। বাসায় প্রবেশ করতেই তার মা বাবা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলো, কিন্তু দীপ্ত চুপ করে আছে, কোনো জবাব দিচ্ছে না। যখন নিশার বিয়ের কথা শুনে তখন সে থেমে থাকতে পারলো না, চলে গেল নিশার রুমে, গিয়ে তার সামনে দাঁড়ালো। নিশার নিচের দিকে তাকিয়ে আছে। তখন দীপ্ত নিশার ঘাড়ে হাত দিয়ে বলল, আমি জানি নিশা, তুই আমার উপর অনেক রাগ করে আছিস। আমি ভুল করে ফেলেছি। তুই কোনো চিন্তা করবি না। তুই যাকে ভালোবাসিস তাকে তুই বিয়ে করবি। আমি তোর বিয়েতে কোনো আপত্তি করব না। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব। তুই নিশ্চিন্তে থাকতে পারিস। নিশা তখন বেশ চমকে যায় দীপ্তর এরকম ব্যবহার দেখে।
তার মতে তো দীপ্তের রাগ করার কথা ছিল, কিন্তু দীপ্ত এরকম ব্যবহার করছে কেন? তখন তার মন কেমন জানি করছিল। দীপ্ত তখন আবার বলে উঠল, তুই কালকে মিরাজের পরিবারকে বলবি আমাদের বাসায় আসতে। কালকে মিরাজের পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। তুই এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস, আমি তোকে কোনো দিন কোনো বিষয়ে কষ্ট দিতে চাইনি, আর সামনেও এরকম করার চেষ্টা করব না। আমি ভুলে গিয়েছিলাম আমার অধিকার নেই। যদি অধিকার থাকতো তাহলে তুই এরকম কথা বলতে পারতি না, কিন্তু আমার অধিকার নেই। আমি ভেবেছিলাম তুই আমাকে অধিকার দিয়েছিস, কিন্তু সেটা আমি ভুল ভেবেছিলাম। সরি ভাইয়া, আসলে সেই সময় আমিও ভুল করে ফেলেছিলাম তোমার সাথে এরকম ব্যবহার করে। কিন্তু তুমি মিরাজের সাথে যেটা করেছো সেটা অন্যায় করেছো। তুমি কেন এমনটা করলে? তুমি বিনা অপরাধে তাকে মেরেছো। মিরাজ ওরকম ছেলে না। মিরাজ ছেলে হিসেবে খুব ভালো, সব সময় মানুষদের সহযোগিতা করার চেষ্টা করে। তুমি তাকে মারছিলে, কিন্তু সে তোমার সাথে কত ভালো ব্যবহার করেছিল। এটা দেখে কি প্রমাণ হয়? এটা দেখে কি প্রমাণ হয় না সে কতটা ভালো? হ্যাঁ, বুঝতে পেরেছি মিরাজের সাথে ভুল করেছি। কালকে মিরাজের কাছে ক্ষমা চেয়ে নেব। মিরাজের পরিবারকে জানিয়ে দেই কালকে দেখা করার জন্য। দীপ্ত এতক্ষণ কেন জানি মনের ভিতরে একটা চিন্তা নিয়ে ঘুরছিল। এখন তার সব চিন্তা ভাবনা দূর হয়ে গেছে। সে হাউমাউ করে কান্না করতে শুরু করেছে। একটু পর তার ছোট বোন নীলা সেখানে এলো। এসে দীপ্তকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া, তুমি কান্না করো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তুমি কি নিশা আপুকে বলেছিলে তুমি তাকে ভালোবাসো? চুপ নীলা, এটার কোনোদিন বলবি না। সে এখন অন্যকে নিয়ে সুখী হতে চায়। আমরা কেন তাকে বাধা দিব? তার অধিকার আছে, সে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তাই তার ব্যাপারে কোনো কথা বলবি না। আমি তাকে বলতে পারিনি আমি তাকে ভালোবাসি, তবে আমার প্রতি তার কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে সে এই রকম করতে পারতো না। কিন্তু ভাইয়া, তোমার উচিত ছিল তাকে ভালোবাসার কথা বলে দেওয়া। সে হয়তো তোমার এইসব কিছু নিয়ে চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে হয়তো এরকম সিদ্ধান্ত নিতে পারতো না। তার জন্য আমরা এত কিছু করলাম, কিন্তু সে প্রতিদান হিসেবে এসব দিল আমাদেরকে। নীলা, বেয়াদবি করবি না। ও তোর বড়, আর আমরা ওকে কিছুই দেইনি। যা দিয়েছি তা তার অধিকার ছিল, কারণ এই বাড়িতে তাদের সমান অধিকার রয়েছে। চাচা চাচি মারা যাওয়ার পর এই বাড়িতে আমাদের যেমন অধিকার তারও তেমন অধিকার। তাই তাকে আমরা কিছুই দেইনি, সে নিজের অধিকার পেয়েছে। নীলা আর কোনো কথা বলল না, চলে গেল। ওদিকে দীপ্ত কান্না করতে শুরু করলো। এরপর চিন্তা করলো এখন আর বাড়িতে থাকা যাবে না, সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। যখনই দীপ্ত রুম থেকে বেরিয়ে গেল, নীলা আবার রুমে আসলো। এসে দীপ্তের ডায়েরিটা নিয়ে গেল। দীপ্ত নিজের সব কথা এই ডায়েরিতে লিখে রেখেছে, তাই নীলা চাইছিল এটা নিশার কাছে দিয়ে দিতে। নিশা এখনও জানে না দীপ্ত যে তাকে এতটা ভালোবাসে। তখন সে ফোনে মিরাজের সাথে কথা বলছিল। নীলা তখন ঢুকলো। প্রবেশ করার পর নিশার দিকে তাকিয়ে বলল, আপু, এটা তোমার কাছে রাখো। সময় হলে এটা পড়ে নেবে। এটা পড়লে আশা করি তোমার ভুল ধারণা ভেঙে যাবে। আশা করি ভাইয়াকে তুমি কোনো... আচ্ছা ঠিক আছে, এখানে রেখে যা। আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলছি ফোনে, এটা পরে পড়ে নিব। নীলা মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল, কারণ নিশা এতটাই ব্যস্ত হয়ে গেছে এখন তার সাথে কথা বলতেই চাইছে না। তাই নীলা মন খারাপ করে নিচে চলে গেল। তার মায়ের সাথে কথা বলল। তখন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলল, ওদিকে দীপ্ত বাইরে এসে কান্না করতে শুরু করলো। তার কিছুই ভালো লাগছিল না, কোনো কিছুতে মন বসাতে পারছিল না। এরকম অবস্থা দেখে ফাহাদ অনেক বেশি চিন্তিত ছিল। পরের দিন মিরাজ তার বাবা মাকে নিয়ে আসলে দীপ্তের বাসায় নিচে বিয়ের ব্যাপারে কথা বলতে। এমন দিন দীপ্তকে দেখতে হবে এটা সে কল্পনাও করতে পারেনি।
তার কাছে বিষয়টা অসহ্যকর মনে হলেও নিশার কারণে সেটা মেনে নিল। কারণ সে যদি মিরাজকে নিয়ে খুশি হতে পারে তাহলে দীপ্ত সেখানে বাধা দিবে কেন? সব ভালোবাসার মানুষই চায় তার প্রিয় মানুষটা যেন আনন্দে বা সুখে থাকে, তাহলে সে কেন বাধা দিবে? মিরাজের মা বাবার সাথে কথা বলে বিয়ের 1 মাস পর ঠিক করার কথা বলা হলেও নিশা এবং মিরাজ সেটা মানতে নারাজ ছিল। তারা চাইছিল 3 দিনের ভিতরে বিয়েটা করতে। দীপ্ত তখন মনে মনে বলল, নিশা, আমি কি এতটাই বাজে? আমি কি তোর সাথে এতটাই খারাপ ব্যবহার করেছি যার কারণে তুই এত তাড়াতাড়ি চলে যেতে চাইছিস? যাক, ভালোই হলো। তোর সামনে আমি আমার কষ্টগুলো প্রকাশ করতে পারবো না। তুই চলে গেলে হয়তো তোকে একটু হলেও ভুলে থাকতে পারবো, কিন্তু কতটা থাকতে পারবো সেটা জানি না। তুই যে আমার প্রতিটা নিঃশ্বাসে থাকিস। রাজ আর নিশার জোড়াজড়িতে তাদের রাজি হতে হলো। 3 দিন পরেই তাদের বিয়ে ঠিক করা হলো। কিন্তু দীপ্তের বাবা সিদ্ধান্ত নিলেন নিশার বিয়ে 3 দিনের ভিতরেই ভালো করে দিবেন। কারণ নিজের একমাত্র ভাইয়ের মেয়ে যতই তাদের সাথে খারাপ ব্যবহার বা কষ্ট দিয়ে থাকুক না কেন, সব কিছুর পরে তার এই বাড়িতে একটা অধিকার আছে। সেই অধিকারটা তাকে দিতে হবে, না হলে তার মৃত ভাইয়ের প্রতি অন্যায় করা হবে। দীপ্ত তখন তার মায়ের কাছে আসলে তার মা ভীষণ কান্না করছিলেন। দীপ্ত তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু, তুমি আমাকে নিয়ে একটু চিন্তা করো না। তুমি কি ভাবছো আমি ওর কষ্টে আত্মহত্যা করব? এতটা বোকা ছেলে আমি না। আমি হয়তো তাকে ভালোবেসে সারা জীবন কান্না করব, কিন্তু এরকম কোনো ভুল কাজ করবে না যাতে তোমরা কষ্ট পাও। নিশ্চয়ই আমি তার প্রতি গভীরভাবে আসক্ত, কিন্তু এতটাও আসক্ত হইনি যে তোমাদের ছেড়ে তাকে নিয়ে চিন্তা করতে করতে জীবন ধ্বংস করে দেব। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আমার ব্যাপারে। আমি ওর বিয়ের সব ব্যবস্থা করব। সে যদি খুশি হয় তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। দীপ্তের মা তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। নিজের ছেলের এরকম ধৈর্যশীলতার পরিচয় তিনি এই প্রথম পেয়েছেন। তিনি বলতেন দীপ্ত ধৈর্য ধরতে পারে না, সব কিছুতে বাড়াবাড়ি করে। কিন্তু আজ তিনি দীপ্তের ধৈর্যের পরিমাণ দেখে ফেললেন। ওদিকে নিশা মনে মনে খুশি ছিল, কিন্তু এরপরেও কেন জানি তার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল। দেখতে দেখতে নিশার বিয়ের আগের দিন চলে আসলো। কালকে নিশার বিয়ে, আজকে তাদের গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে মিরাজের বাড়িতে। এতে অবশ্য নিশা নিজের ইচ্ছায় রাজি হয়েছে, কারণ দীপ্তের বাবা অনেক জোরাজুরি করছিলেন যার যার বাড়িতে গায়ে হলুদ করার জন্য। কিন্তু মিরাজের বাবা চাইছিলেন তার নিজের বাড়িতে ছেলে মেয়ে দুজনের গায়ে হলুদ করতে। নিশা আপত্তি করলো না, কেউ এতে আপত্তি করলো না, কারণ সে নিজের ইচ্ছায় সব কিছু করুক, এটা সবাই চায়, যাতে সে আপত্তি করতে না পারে কোনো দিন। ওদিকে এই 2 দিন পুরো শহরে এক তাণ্ডব চলছিল। সেই লাল মাস্ক পরা লোক এবং কালো মাস্ক পরা লোক দুজন মিলে শহরে বিভিন্ন সন্ত্রাসীদেরকে মেরে ফেলতেছিল। এত ভয়ঙ্করভাবে মেরে ফেলতেছিল যেটা কেউ কল্পনা করার মতো নয়। কাউকে মেরে তার কলিজা নিয়ে যাচ্ছিল, কাউকে হিংস্র পশুর দ্বারা মেরে ফেলছিল, কাউকে আবার আগুনে পোড়াচ্ছিল। এরকম বিভিন্নভাবে শুধুমাত্র অপরাধীদেরকে মারা হচ্ছিল। প্রথমে সবাই ভেবেছিল এই 2 মাস্ক পরা লোকই হয়তো একজন, যে 2টা মাস্ক ব্যবহার করে বিভিন্ন জায়গায় গিয়ে খুন করছে। কিন্তু পরে সবার ধারণা ভুল প্রমাণ হলো, কারণ একদিনে শহরের কুখ্যাত 2 জন মাদক ব্যবসায়ীকে একই সময় মারা হয়েছে। তার মানে এটা কোনোদিনই হতে পারে না যে একজন লোক এই কাজ করেছে। এখানে 2 জন লোক আছে, কিন্তু এই 2 জন লোক কারা সেটা কেউ জানে না। তবে তাদের খুনের একটা বিশেষ পদ্ধতি ছিল। তারা প্রত্যেক ব্যক্তিকে মারার পর তার কুকর্মের একটা ভিডিও পাঠিয়ে দিত পুলিশের কাছে, এবং তাদের স্বীকারোক্তি একটা অডিও বার্তা পাঠিয়ে দিত পুলিশের কাছে, যার কারণে পুলিশ নিশ্চিত থাকতো তারা অপরাধীদেরকে মেরেছে। এদিকে সন্ধ্যার পর তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। নিশা বসেছিল নিজের রুমে। আজকে কেন জানি তার নিজের মনের ভিতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। যে অনুভূতি আনন্দের নাকি কষ্টের এটা সে নিজে বুঝতে পারছিল না। হঠাৎ করে তার নীলার কথা মনে হলো। ডায়েরি হাতে নিতেই দেখলো এটা দীপ্তের। এই ডায়েরিতে দীপ্ত প্রতিদিনই কিছু না কিছু লিখত, কিন্তু কাউকে সেটা দেখতে দিত না। আজকে হঠাৎ এটা দেখতে পেয়ে
তার অনেক আগ্রহ হলো। সে তাড়াতাড়ি করে ডায়েরিটা খুললো। তার হাত পা কাঁপতে শুরু করলো, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তার ব্যাপারেই লেখা। তার প্রতিদিনের কর্মকাণ্ড, কি করে, কিভাবে, কি করে, সব কিছু বর্ণনা করা হয়েছে এখানে। তাও আবার এত আবেগের সাথে, যেটা কেউ কল্পনাও করতে পারবে না। দীপ্ত যে তাকে ভালোবাসে এটা সে একবার জানতে পারলে মিরাজের সাথে কথা বলা থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোনো দিনই যায়নি যে দিনের গুরুত্বপূর্ণ হাসি, আনন্দের অথবা কষ্টের ঘটনা এই ডায়েরিতে লেখা হয়নি। সে পড়তে পড়তে কান্না করতে শুরু করলো, কিন্তু এখন সময় নেই। সেও মিরাজকে ভালোবেসে ফেলেছে। তবে দীপ্তের জন্য নিশার যতটা কষ্ট হচ্ছে, আজ মিরাজের জন্য তো তার অতটা কষ্ট হচ্ছে না। তবে কি সে মিরাজকে ভালোবাসে না, শুধু তার ভালো লাগে? এসব ভাবছিল আর কান্না করছিল। দীপ্ত তাকে এতটা ভালোবাসে, দীপ্তের প্রতিটা অনুভূতি সে ভয়ঙ্করভাবে অনুভব করতে পারছিল। সেই রাগী বদমেজাজি দীপ্ত যে এতটা আবেগপ্রবণ, সেটা এই ডায়েরি না পড়লে কেউ জানতে পারতো না। মাঝে মাঝে ডায়েরিতে কালো একটা দাগ বোঝাই যাচ্ছে। কান্নার কারণে পানি পড়েছিল, আর সেই পানি শুকানোর ফলে সেই জায়গায় একটা দাগ সৃষ্টি হয়েছে। নিশা দেখলো মিরাজের সাথে তার কথা বলা শুরু থেকে শেষ হওয়া পর অবধি দীপ্ত কতটা কান্না করেছে, কিভাবে দিন কাটিয়েছে। এইসব লেখা সে কেন অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দিত না, তাও লিখেছে এখানে। এবার নিশা কী করবে চিন্তা করতে পারছিল না, কিন্তু সে মিরাজের সাথে বেইমানি করতে পারবে না। তবে এটা পড়ে সে জানতে পারলো দীপ্ত তাকে বিভিন্ন লোকের মাধ্যমে জানিয়েছিল মিরাজ ভালো ছেলে না, মিরাজ অনেক খারাপ একটা ছেলে। কেন জানিয়েছে তাও স্পষ্ট করে লেখা আছে। তার ভালোবাসা হারিয়ে যাওয়ার ভয়ে দীপ্ত এগুলো পড়েছিল। নিশা তখন কান্না করতে করতে বলল, দীপ্ত ভাইয়া, তুমি একটাবার আমাকে জানাতে পারলে না তুমি আমাকে ভালোবাসো? তুমি একটাবার বললে না যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, সেই জন্য তুমি আমার কাছে অধিকার আদায় করতে চাও? তাহলে কি আমি মিরাজের সাথে বাঁধনে আবদ্ধ হতাম? এবার তো আমি মিরাজের সাথে বেইমানি করতে পারবো না। তাকে আমি কথা দিয়ে ফেলেছি, আমার কিছুই করার নেই। আমিও যে তোমাকে খুব মিস করব, তোমার মতো আমিও কষ্ট পাবো। তুমি এই ডায়েরিটা কেন লিখলে? যদি তুমি এটা না লিখতে তাহলে তোমার প্রতি আমার একটা ভুল ধারণা থাকতো, আর সেই ভুল ধারণাটা নিয়ে তোমাকে ঘৃণা করতে করতে জীবনটা কাটিয়ে দিতাম। কিন্তু তুমি এটা লিখে আমার জীবনটা আরও কষ্টকর করে তুললে। এখন আমি কিছুতেই দিন কাটাতে পারবো না, প্রতিটা মুহূর্তেই তোমার কথা মনে পড়বে। তোমার ব্যবহারগুলো আমাকে প্রতি মুহূর্তে কষ্ট দিয়েছে, যার কারণে সেই সময় মিরাজের সাথে আসক্ত হয়ে পড়েছি। এসব কথা চিন্তা করছিল, তখনই মাগরিবের আজান দিয়ে দিল। মিরাজ গাড়ি থেকে বাইরে দাঁড়িয়েছিল। সবাই পরে আসবে, মিরাজ নিশাকে নিতে এসেছে, তাকে ওখানে সাজানো হবে। মিরাজ নিচে থেকে নিশাকে ফোন দিল। নিশা বাইরে বেরিয়ে আসলো। যখন সে মিরাজের সাথে বাড়িতে বলেছিল, তখন দীপ্তের রুমের দিকে তাকালো। দীপ্ত তখন বারান্দায় দাঁড়িয়ে আছে, অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে আছে। নিশার বুকটা এখন ফেটে যাচ্ছে। দীপ্ত কেমন করে জানি তাকাচ্ছিল। এই তাকানোটা দীপ্তের চোখে সে কোনোদিন দেখতে পায়নি। দীপ্তের চোখে সবসময় হয়তো রাগ অথবা আনন্দ প্রকাশ করত, কিন্তু আজ কেন আবেগ প্রকাশ করছে এটাই সে বুঝতে পারছে না। মিরাজ তখন তাকে তাড়া দিয়ে গাড়িতে উঠে বসলো। ওদিকে দীপ্ত কয়েকটা ঘুমের ওষুধ একত্র করে নিল। যখনই সে ওষুধ খেতে যাবে তখনই ফাহাদের ফোন আসলো। সে ফোনটা রিসিভ করতেই ফাহাদ চিৎকার করে বলল, দোস্ত, তুই নিশাকে ভুলেও বাড়ি থেকে বের হতে দিবি না। আর যদি নিশা বাড়ি থেকে বের হয় তাহলে তার জীবনের ঝুঁকি আছে। কি বলছিস দোস্ত? নিশা তো এইমাত্র মিরাজের সাথে বেরিয়ে গেল, তার জীবনের ঝুঁকি হবে কেন? সে তার গায়ে হলুদের জন্য গিয়েছে, আমরাও একটু পর তার গায়ে হলুদে যাব। দোস্ত, সর্বনাশ হয়ে গিয়েছে। তুই সাগরকে চিনিস তো? হ্যাঁ, সাগরকে চিনব না কেন? সে নীলের ভাই। কি হয়েছে? সর্বনাশ হয়ে গিয়েছে। আমরা সাগরকে কোনোদিন দেখিনি, সেই জন্য নীল এটাকে কাজে লাগিয়েছে। তার ভাইকে দিয়ে নিশাকে ফাঁসিয়েছে। এখন তারা নিশাকে তুলে নিয়ে যাওয়ার জন্য আসছে এখানে। নিশার শ্বশুরবাড়ি যেটা বলা হয়েছিল সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা, সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো লোকও নেই। এটা একটা প্যালেস, এটা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, তারা এটাকে ব্যবহার করেছে। এখন তোকে আমি সাগরের একটা ফটো দিচ্ছি। সাগর ইন্ডিয়াতে থাকতো, নীল সেখান থেকে যত মেয়ে পাচার করতো
ইন্ডিয়াতে সেগুলো সাগর রিসিভ করতো, এরপর তাদের কাস্টমারের কাছে পৌঁছে দিত। সাগর যখন দেখলো ওই দেশ থেকে কোনো কিছু করা যাচ্ছে না, তখন নীলের কথা মতনই সে নিশার সাথে নাটকটা সাজায়। দোস্ত, এসব কি করে জানলি? আর এত বড় একটা ভুল কাজ আমরা কি করে করলাম? আমাদের চোখের সামনে এত বড় একটা নাটক করে ফেললো, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। তুই আগে নিশাকে বাঁচানোর চেষ্টা কর, তোর বাড়িতে সবাইকে কি বিষয়টা জানিয়ে দে। আর এক কাজ করবি, আজকেই আমাদের শেষ দিন, তাই আজকে আমাদের যে করে হোক সফল হতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কমিশনার সাহেবকে জানিয়ে দে, আর আমার লোকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নে তারা কোথায় আটকে রেখেছে নিশাকে। ওকে, কোনো চিন্তা করবি না, আমি এখনই ব্যবস্থা করতেছি। তুই এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারিস। আমি এখনই পুলিশ কমিশনারকে এই বিষয়টা জানিয়ে দিচ্ছি। আর তুই রেডি হয়ে নে, আজকে আমাদের জীবন মরণের লড়াই। ফাহাদ ফোন রেখে রেডি হয়ে নিল। আজ তার জীবনে কি ঘটতে চলেছে এটা সে নিজেও জানে না, তবে বন্ধুর কারণে এটা করতেই হবে। কারণ দীপ্ত তাকে যতটুকু সহযোগিতা করেছে ততটুকু সহযোগিতা হয়তো কেউ করেনি তাকে। সেই জন্য বন্ধুর জন্য জীবন দেওয়াটাও তার কাছে ভাগ্যের ব্যাপার। দীপ্ত রেডি হয়ে নিল, তার বাবা মাকে সব কিছু জানিয়ে দিল এবং সময় মতো তাদের উপস্থিত হওয়ার কথা বলল। তার বাড়ির সবাই দীপ্তকে যেতে বারণ করছিল, তারা বলেছিল পুলিশ নিয়ে যাওয়ার কথা, কিন্তু দীপ্ত অপেক্ষা করতে পারবে না। কারণ যে কারণেই হোক নিশাকে বাঁচাতে হবে। নিশাকে তারা এত বড় একটা প্লেনে ফাঁসিয়ে দিয়েছে, তার সাথে শত্রুতার কারণে নিশা ফেঁসে গেছে। এটা সে মেনে নিতে পারছিল না। নিশা দেখতে পেল কিছু দূর যেতেই মিরাজের গাড়িতে আরও 2টা ছেলে উঠল। ছেলেগুলো সে চিনতে পারছিল না। ছেলেগুলো তার দিকে কেমন করে জানি তাকাচ্ছিল। এটা নিশা মেনে নিতে পারছিল না। সে মিরাজের কাছে বারবার অভিযোগ জানাচ্ছিল ইশারায়, কিন্তু মিরাজ স্বাভাবিকভাবে বসে আছে। একটু পর তাকে নিয়ে আসা হলো একটা পুরনো বাড়ির সামনে, কিন্তু এটা তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। তখন নিশা মিরাজকে প্রশ্ন করলো, কি ব্যাপার মিরাজ, এটা তো তোমার বাড়ি মনে হচ্ছে না। তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এসেছো? এখানেই তোমরা আসল বিয়ে বাড়ি। তোমাকে এখানে আমি বিয়ে করব, তবে এভাবে না, ভয়ঙ্করভাবে। হা 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 হা। মিরাজের হাসি দেখে নিশার হাত পা কাঁপতে শুরু করলো। এটা কি হচ্ছে তার সাথে? সে কিছুই বুঝতে পারছিল না। তাকে টেনে ভিতরে নিয়ে যাওয়া হলো, এরপর চেয়ারের সাথে বেঁধে ফেলা হলো। তার কাছে কেমন জানি মনে হচ্ছিল সব কিছু। সে কান্না করতে শুরু করলো। একটু পর দেখলো সেখানে নীল এবং মিরাজের বাবা মা বলে পরিচয় দিয়েছিল, যারা তারা চলে এসেছে। সে কান্না করতে শুরু করলো। একটু পর দেখলো সেখানে নীল এবং মিরাজের বাবা মা বলে পরিচয় দিয়েছিল, যারা তারা এসেছে। তখন নীল এসে মিরাজের সামনে দাঁড়াতেই নিশা কান্না করে বলল, নীল ভাইয়া প্লিজ আমাকে বাঁচান। মিরাজ আমার সাথে অভিনয় করেছে, আমাকে বিয়ে করার নাম করে এখানে ধরে নিয়ে এসেছে। তখন নীলও তাদের সাথে হাসতে শুরু করলো আর চিৎকার করছে। নিশা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে কান্না করতে করতে সেই লোকটার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আন্টি প্লিজ আমাকে বাঁচান। আপনার ছেলে এসব কি করছে? আমাকে কেন এখানে ধরে নিয়ে আসা হলো? আর আপনার দাঁড়িয়ে কি দেখছেন? আমার সাথে এত বড় একটা অন্যায় করা হচ্ছে, কিন্তু আপনারা কিছুই বলতে পারছেন না। ওরা কি বলবে? ওরা শুধু আমার টাকায় সাজানো সামান্য একজন অভিনেতা। তোকে আমি সব কিছু বলতেছি। তুই যে মিরাজের সাথে সম্পর্ক করেছিস, সে হচ্ছে আমার ভাই সাগর। তোর সাথে অভিনয় করছিল এতদিন। আমি দীপ্তের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে এই নাটক করতে বলেছিলাম। দীপ্তের কাছ থেকে আমি কোনো মতে ক্ষমতা দখল করতে পারছিলাম না। ভার্সিটির ভিপি আমার হওয়ার কথা ছিল, কিন্তু দীপ্তের কারণে কোনো মতেই হতে পারছি না। সেই জন্য দীপ্তের সবচেয়ে দুর্বল জায়গা খুঁজে বের করেছি। দীপ্ত আমার সবচেয়ে প্রাণের বন্ধু ছিল। স্কুল লাইফে আমাকে ছাড়া কিছুই বুঝতে পারতো না, কিন্তু কলেজ লাইফে যখন ঢোকে তোকে দেখতে পেলাম, তখন আমি দীপ্তকে বলেছিলাম আমার সাথে মিলে দুজনে মিলে তোকে রেপ করার কথা, কিন্তু দীপ্ত কিছুতেই রাজি হয়নি। সেদিন থেকে আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে এবং এরপর থেকে নিজে একা সব কিছু করতে শুরু করেছে। আর আমি গড়ে তুলেছি আমার এই সাম্রাজ্য, আমার পাপের সাম্রাজ্য। এখন তোকে আমি শেষ করে দিব। দীপ্ত একটু পরেই চলে আসবে, আমি ওকে কল দিচ্ছি, ওয়েট কর। আমরা এমনভাবে নাটকটা সাজিয়েছি যাতে কেউ কিচ্ছু বুঝতে না পারে। দীপ্তের জীবনে এই একটাই দুর্বলতা, সেটা হচ্ছিস তুই, আর আমি সেটাকে কাজে লাগিয়েছি। হা হা হা। নিশা কথাগুলো শোনার পর কান্নায় ভেঙে পড়ল। কারণ দীপ্ত তাকে এতটা ভালোবাসতো যে তার দুর্বলতার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা ছিল নিশা।
নিশা এবার কি করবে সে মিরাজের দিকে তাকিয়েছিল। মিরাজ তার ভাইয়ের সাথে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। নিশার মনে নিজের প্রতি ঘৃণা জন্মে যায়, কারণ সে দীপ্তের সাথে খারাপ ব্যবহার করেছে এই ছেলেটার কারণে। ছেলেটা তার সাথে অভিনয় করলো, কিন্তু সে কিছুই বুঝতে পারল না। সে নিজের জীবন আর রাখতে চাইছিল না। সে এবার বুঝতে পেরেছে নীলের সাথে কথা বললে কেন দীপ্ত রেগে যেত। আজ যেন দীপ্তের প্রতিটা চেহারা তার সামনে ভেসে উঠছে। কিন্তু এই মানুষটার সাথে সে বেইমানি করেছে আর একটা ছেলেকে বিয়ে করার জন্য। তার বাবা মায়ের জায়গা পূরণ করা বড় আম্মু আব্বুর সাথে সে বেইমানি করেছে, তাদের কথার অবাধ্য হয়েছে। এসব মনে পড়তেই নিশার মরে যেতে ইচ্ছা করছিল। কিন্তু কেন জানি তার মন হঠাৎ ডাক দিল সে যখনই মরেই যাবে তাহলে দীপ্তের জন্য একটু হলেও উপকার করে যাবে। সেই জন্য সে নীলের দিকে তাকিয়ে কান্না করে বলল, নীল ভাইয়া প্লিজ আমাকে মেরে ফেলো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু প্লিজ তুমি দীপ্ত ভাইয়ার কিচ্ছু করবে না। তুমি তো আমাকে মারতে নিয়ে এসেছো, আমাকে মেরে ফেলো, কিন্তু দীপ্ত ভাইয়াকে এখানে মেরো না। দীপ্তের জন্য এখন ভালোবাসা উতলে পড়ছে, তাই না? কিন্তু তুই শুনে রাখ, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তুই তো আমাদের প্ল্যানের একটা গুটি ছিলি মাত্র, কিন্তু দীপ্তকে ব্যবহার করার এর চেয়ে ভালো উপায় ছিল না। তোকে আমরা বন্দি করে দীপ্তকে ব্ল্যাকমেইল করব, সেজন্যই এখানে তোকে ধরে নিয়ে এসেছি। নিশা তখন কান্না করতে শুরু করলো, আর তার হাতে কোনো উপায় নেই। তার কারণ সে নিজেই নিজের ক্ষতি করলো, সাথে দীপ্তের জীবনটা ধ্বংস করে দিল। এদিকে পুলিশ অফিসাররা বেরিয়ে পড়েছে, জায়গার লোকেশন কেউ একজন জানিয়ে দিয়েছে তাদেরকে, তারা সেখানে আসতে শুরু করেছিল। এদিকে মিরাজ তখন তার ভাইকে বলল, ভাইয়া আমি এতদিন তো অভিনয় করলাম, এই মেয়েটাকে যদি একবার ইউজ করতে না পারি তাহলে কিভাবে হবে বলো? আমার জীবনে আমি অনেক মেয়েদের সাথে বেড শেয়ার করেছি, কিন্তু এই মেয়ের মতো কাউকে দেখিনি। তাই ওকে আমি একটু ইউজ করতে চাই, তুমি আমাকে পারমিশন দাও। ঠিক আছে ভাই, তুই আমার ভাই, তুই একটা জিনিস চেয়েছিস আর আমি সেটা দেবো না? এই তোরা ব্যবস্থা কর আমার ভাইয়ের জন্য, আজকে বিয়ে ছাড়া বাসর হবে। রাফি, আমি তোকে বলেছিলাম না সব কিছু ঠিকঠাক করে দেখতে? তাহলে এরা কোথা থেকে আসলো, আর এরা আমাদের সাথে কেন শত্রুতা করছে? আজকে কাউকে বের হতে দিবি না, ওদের দুজনকে আজকে আমি শেষ করে ফেলবো। এরা কারা দেখতে চাই আমিও। দোস্ত, চিন্তা করিস না, এটা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। যাই হোক না কেন, আমরা এত মানুষ থাকতে, এত ভালো অস্ত্র থাকতে তারা আমাদেরকে মেরে ফেলবে, এটা হতেই পারে না। ওদেরকে আমরা শেষ করে দিব, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। কিন্তু নীলের লোকেরা এদিক সেদিক গুলি করছিল। আসলে দুজনকে এখনো দেখাই যায়নি। হঠাৎ করে আলো জ্বলে উঠল। নীল চারিদিকে তাকিয়ে দেখে তার যত লোকজন ছিল সবাই মাটিতে পড়ে আছে। সবার গলার মধ্যে বিষাক্ত কিছু একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন সেই লোক দুইটার হাতের দিকে তাকালো তখন দেখতে পেল দুইটা পেন তাদের হাতে। নীল তখন বুঝতে পারলো এই কলমের আগায় বিষ লাগানো আছে। যখনই এটা প্রবেশ করানো হচ্ছে সঙ্গে সঙ্গে তারা মারা যাচ্ছে। নীল তখন বন্দুক বের করে তাদের দিকে তাকিয়ে বলল, এই তোরা কেন আমার সাথে শত্রুতা করছিস? আজকে তোরা বাঁচতে পারবি না। তোরা যতটাই ভয়ঙ্কর হোস না কেন, আমার থেকে ভয়ঙ্কর হতে পারবি না। আজকে তোদেরকে আমি শেষ করে দিব। তখন সেই দুজন মুখ থেকে মাস্ক খুলে ফেললো। সবাই অবাক হয়ে গেল, কারণ একজন ছিল ফাহাদ, অন্যজন ছিল দীপ্ত। কালো মাস্ক পরা ছেলেটা ছিল দীপ্ত। ফাহাদও অবাক হয়ে দীপ্তকে জিজ্ঞাসা করলো, দোস্ত তুই এখানে? তোকে একটা কথা বলতে একটু দেরি করে ফেলেছি দোস্ত। তোকে আমি কাজ করার কথা বলে আমি নিজেও কাজে লেগে পড়েছিলাম, আর এতদিন থেকে তোর কাছ থেকে আত্মগোপন করে রেখেছিলাম যাতে পৃথিবীর কেউ জানতে না পারে বিষয়টা। তুই যে ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিলি, কে এই কালো মাস্ক পরা লোকগুলো কে মারছে, তাহলে শুনে রাখ, আমি তাদেরকে মারছিলাম। আর তোকে আমি কয়েকজনের নাম বলে দিতাম যাতে তুই আমাকে সন্দেহ না করিস এবং তুই তাদেরকে গিয়ে মারতি। এই কথা শোনা মাত্রই নীল তাড়াতাড়ি বন্দুক বের করে যখন ফাহাদ এবং দীপ্তর দিকে গুলি করতে যাবে তখন তাদের দুই ভাইয়ের মাথায় বন্দুক ধরল রাফি। নীল তখন অবাক হয়ে গেল। তার এই দিনের বন্ধুত্ব, এত বিশ্বস্ত একজন মানুষ কিভাবে তার সাথে বেমানি করতে পারে। রাফি দুই হাতে দুইটা বন্দুক দুই ভাইয়ের দিকে তাক করে আছে। তখন নীল জিজ্ঞাসা করলো, রাফি, তুই এটা কিভাবে করতে পারলি? তুই আমাদের এতদিনের বন্ধুত্ব, তুই আমার সাথে বেইমানি করবি? এটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। তুই তো ভাবতে পারিনি তুই তার সাথে বেইমানি করবি।
তার ভালোবাসা মানুষকে নিয়ে এরকম খেলা করবি যে নিজের ছোটবেলার বন্ধুকে বেইমানি করে দূরে সরিয়ে দিতে পারে, সে 2 বছরের বন্ধুকে কি মূল্য দেবে? আমি ভালো করেই জানতাম তুই আমাদেরকে ব্যবহার করিস এবং আমাদেরকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করিস। আমি ভাবছিলাম আমি যখন খারাপ কাজ করি তাহলে সেটা বিনামূল্যে করবো কেন, সেই জন্য আমি দীপ্তর থেকে কন্ট্যাক্ট করে ফেলেছিলাম। তো সব ইনফরমেশন আমি তার কাছে পৌঁছে দিতাম এবং দীপ্ত এর বিনিময়ে আমাকে মোটা অঙ্কের টাকা দিত। শুধুমাত্র জানতে পারিনি মিরাজ তোর ভাই, না হলে এটাও অনেক আগে জানিয়ে দিতাম। আর এত বড় একটা প্ল্যান তুই কোনোদিন সাজাতে পারতি না। নিশা তখন অবাক চোখে তাদের দিকে তাকিয়েছিল। এর মধ্যে সেখানে পুলিশের গাড়ি চলে আসলো। দীপ্তের বাবা মাও পুলিশের সাথে এসেছে। পুলিশ ভেতরে ঢুকেই তারা দুজনে হাতে হাত করা পড়লো এবং দীপ্ত এবং ফাহাদ পুলিশের কাছে চলে গেল। গিয়ে পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে বলল, স্যার, আমরা আপনার সাথে এতদিন ধরে নাটক করছিলাম। আমরা বিভিন্ন বিষয়ে আপনার সাথে অনেক আলোচনা করতে যেতাম যাতে আপনারা আমাকে এবং ফাহাদকে সন্দেহ না করেন। আসলে সেই মাস্ক পরা 2জন লোক আমরা দুজনে ছিলাম। আপনি জানেন না বিষয়টা, আমাদের বিভিন্ন থানায় এরকম কিছু পুলিশ অফিসার আছেন যারা বিভিন্ন খুনের মামলা পর্যন্ত টাকার বিনিময়ে সমাধান করে দেন। আসল অপরাধীরা বাইরে ঘুরে বেড়ায়। সেই জন্য আমরা সকল অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য এ কাজ করেছি এবং আপনার কাছে প্রমাণসহ সব কিছু পাঠাতাম যাতে এই দিনের সম্মুখীন হওয়ার পর আপনি আমাদেরকে অভিযোগ না করতে পারেন। ভালো করেছো দীপ্ত। যদি তুমি আজকে এদের দুজনকে মেরে ফেলতে তাহলে আমাকে অ্যারেস্ট করতেই হতো। তোমাদের দুজনকে, কিন্তু আজকে তোমরা এদের দুজনকে মারোনি। আমি তোমাদের দুজনের কাজকে সাধুবাদ জানাই, তবে এরকম কাজ আর কোনোদিন করবে না। আজকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। আর আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমরা দুজন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা হিসেবে কাজ করবে। তোমাদের পড়াশোনা শেষ হওয়ার পর তোমরা এই কাজে যোগদান করবে। আশা করি আমার সিদ্ধান্তের প্রতি তোমরা দুজনের সম্মান জানাবে। এদের দুজনকে নিয়ে চলো। ফাঁসির আদেশ আসার আগ পর্যন্ত এদেরকে একটু মালিশ করতে হবে। পুলিশ কমিশনার নীল এবং তার ভাইকে ধরিয়ে নিয়ে গেল। রাফি তখন দাঁড়িয়েছিল। রাফিকে চলে যাওয়ার নির্দেশ দিতেই সে পালিয়ে গেল, কারণ সবারই নিজের জীবনের প্রতি মায়া আছে। ফাহাদ গিয়ে নিশাকে বাইরে নিয়ে আসলো। দীপ্তের পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। দীপ্ত যখন চলে যেতে চাইলো, নিশা সেখানে দৌড়ে এসে দীপ্তের পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। দীপ্ত ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। তোমাকে আমি ভালোবাসি সেটা আজ উপলব্ধি করতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই, কারণ তোমার প্রতি আমার অনুভূতি ছিল অনেক পুরনো। শুধুমাত্র ভুল বোঝার কারণে সেই অনুভূতিগুলো চাপা পড়ে গিয়েছিল। আমি জানি আমি যে কাজ করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু বিশ্বাস করো আমি না বুঝে করে ফেলেছি। তুমি তো আমার অনেক কাজকে ক্ষমা করে দিয়েছো, এটাকেও ক্ষমা করে দাও। কান্না করতে করতে বলল। দীপ্ত তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। নিশার কান্না সে সহ্য করতে পারে না, কিন্তু আজকে তাকে একটু শক্ত হতেই হবে। সেজন্য সে বলল, না নিশা, সব অপরাধ এরকম হয় না। তুই যে অপরাধটা করেছিস সেটা ক্ষমার অযোগ্য। তুই আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সুখী হতে চেয়েছিস। হয়তো সেটা মিরাজে না হলে অন্য একদিন অন্য কেউ হয়ে যাবে, কিন্তু আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আর আশা দেখাবি না। আবার যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি মরে যাব। এবার অনেক কষ্টে ধৈর্য ধরেছি। নিশা তখন দীপ্তকে উঠে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। এরপর তার বড় আব্বু আম্মু তার দিকে তাকিয়ে বলল, বড় আব্বু, আমি জানি আমি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তোমরা দীপ্ত ভাইকে বোঝাও না কেন, আমি আর কোনো দিন তাকে ছেড়ে চলে যাব না। সে যেইভাবে বলবে আমি সেভাবেই চলবো, কোনো দিন কোনো কথার অবাধ্য হব না। তোমরা প্লিজ তাকে বোঝাও। দীপ্ত নড়াচড়া করছে না, তার বাবা মাও চুপচাপ দাঁড়িয়ে আছে। দীপ্তের সিদ্ধান্ত তারা জানতে চান। নিশা তখন দৌড়ে গিয়ে পড়ে থাকা একটা বন্দুক এনে নিজের মাথায় ধরে বলল, দীপ্ত ভাইয়া, তোমার ধৈর্য শক্তি আছে। তুমি হয়তো ধৈর্য ধরে থাকতে পেরেছো, আমার দেওয়া আঘাত সহ্য করে থাকতে পেরেছো, কিন্তু আমি তোমার দেওয়া আঘাত সহ্য করতে পারবো না। আমার ধৈর্য শক্তি খুব কম, সেটা তুমি অনেক আগ থেকেই জানো। আজ এই মুহূর্তে তুমি আমাকে ভালোবাসার কথা বলবে, না হলে আমি নিজেই মরে যাব। দীপ্ত তখন চোখ লাল করে এগিয়ে গেল, গিয়ে নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে নিশার গালে থাপ্পড় মারল।
নিশার গালে হাতের দাগ পড়ে গেল, কিন্তু এরপরেও নিশা শক্ত করে দীপ্তকে জড়িয়ে ধরে বলল, তোমার থাপ্পড় খাওয়ার জন্য তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আজ থেকে তুমি যত ইচ্ছে থাপ্পড় মারো, আমি কোনো দিন তোমাকে কোনো অভিযোগ জানাবো না। তবুও ছেড়ে যেও না দীপ্ত ভাইয়া। এতটাই যখন ভালোবাসিস তাহলে দূরে যাওয়ার কথা চিন্তা করলি কিভাবে? আমি তো দূরে যেতে চাইনি, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। কিন্তু কথা দিচ্ছি আগামীতে আর কোনোদিন এরকম করব না। আমি তোকে করতেও দিব না, কারণ আজকে তোকে আমি বিয়ে করব। সেটা তোমার ইচ্ছা, এখন যা হবে তোমার ইচ্ছেতেই হবে। তবে একটা কথা, আমার ইচ্ছেতেই করতে হবে। সেটা কি? আমি ওখানে দাঁড়িয়ে সব কিছু শুনেছি। তুমি এতদিন ধরে মানুষ খুন করছিলে, এটা করতে পারবে না। যদি এটা করো তাহলে আমি তোমাকে ঘর থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি ভালো মানুষকে কোনোদিন খুন করিনি আর সামনেও করব না, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস। আর পড়াশোনা শেষ করে স্যারের কথা মতো চাকরি পেয়ে যাব, তখন আর এসব করব না। ওকে, তাহলে তোমাকে একটা দেই। দীপ্ত নিশার এরকম কাজে হতভম্ব হয়ে গেল। সবাই হেসে একত্র মিলিত হলো। আসলে ভালোবাসার গভীরতা তখনই বোঝা যায় যখন মানুষটা দূরে চলে যায়। মানুষের অনুপস্থিতিতে মানুষ বুঝতে পারে সেই ভালোবাসাটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আজ গুটি কয়েক অন্যায়কারীদের জন্য পুরো সমাজের মানুষ কলঙ্কিত। তাই আমাদেরকে অন্যায়কারীদেরকে চিনতে হবে এবং সঠিক ভালোবাসাকে মূল্যায়ন করতে হবে। এতে করেই আমাদের জীবন সুন্দর এবং সুখের হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।